আজকে শুধু অর্থনীতির আলাপই করবো না, আমরা রাজনীতির আলাপ করব, আমরা বাংলাদেশ নিয়ে আলাপ করব, আমরা বাংলাদেশের বিগত স্বৈরশাসন বা ফ্যাসিবাদী শাসন নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই চেনেন মুস্তাক ভাই, অধ্যাপক মুস্তাক খান, সোয়াস ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। মুস্তাক ভাই, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমরা একটা শব্দ বাংলাদেশে ইদানিং প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট। এই পলিটিক্যাল সেটেলমেন্টের তত্ত্ব, এটা আমরা জানি না যে এই তত্ত্বটা আমাদের মুস্তাক ভাইয়েরই তৈরি। আমরা প্রথমে জানবো মুস্তাক ভাইয়ের কাছ থেকে যে মুস্তাক ভাই, এই পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে কি বোঝায়, যেটাকে বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত বলা হয়। আমার ধারণা যে পলিটিক্যাল সেটেলমেন্ট মানে সমস্ত পলিটিক্যাল স্টেক হোল্ডারদের একটা ঐক্যমত। এটা কি ঠিক? না, কারণ সেটা যদি রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে কোনো দেশেই রাজনৈতিক বন্দোবস্ত নেই। আমি লন্ডনে থাকি, অধ্যাপনা করি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, যে কোনো বড় দেশে, আপনার ভারতের কথা বলেন, আপনি দেখবেন যে যারা ক্ষমতাশীল তাদের মধ্যে সাংঘাতিক বিভেদ, প্রতিযোগিতা, এটা স্বাভাবিক। এই প্রতিযোগিতার মাধ্যমেই একটা দেশের সমাজ ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থা, অর্থনীতি চলে। সবগুলোতেই প্রতিযোগিতা বিদ্যমান। ঐক্যমত তো কি নিয়ে হবে? যে জিনিসগুলো নিয়ে ঐক্যমত হয় সেগুলোতেও আবার দ্বিমত থাকে, বিভেদ থাকে, প্রতিযোগিতা হয়। এটা কিন্তু একটা দেশের স্থিতিশীলতা বা অগ্রগতির মানে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় কোনো শর্ত না। আমি রাজনৈতিক বন্দোবস্ত বলতে যেটা বুঝাই, এটা শুধু একটা বর্ণনা, একটা ডিসক্রিপশন, যে একটা সমাজের ক্ষমতার বিন্যাসটা কি। ক্ষমতা বলতে আমরা শুধু সাংগঠনিক বা রাজনৈতিক ক্ষমতা না, অর্থনৈতিক ক্ষমতাও, অর্থনৈতিক উৎপাদনশীলতার ক্ষমতা। এই ক্ষমতার বিন্যাসটা কি এবং এই ক্ষমতার বিন্যাসটা কিভাবে পুনরুৎপাদিত হচ্ছে। যখন একটা ক্ষমতার বিন্যাস পুনরুৎপাদন হয়, রিপ্রোডিউস হয়, এটাই একটা স্থায়িত্ব, তার একটা চরিত্র। ওই স্থায়ী চরিত্রটাই রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক বন্দোবস্তটা মানে হচ্ছে যখন ক্ষমতা পুনরুৎপাদন হয়, এটা পুনরুৎপাদন করার জন্য আপনার আইন কানুন, সংবিধান, অনেক কিছু লাগে। এবং অনেক দেশে, আমাদের মতন দেশে, ওই আইন কানুনগুলো ভাঙাও হয়। অর্থাৎ কিছু আইন কানুন হচ্ছে আপনার আনুষ্ঠানিক, আবার কিছু নিয়ম কানুন আছে যেগুলো অনানুষ্ঠানিক বা ইনফর্মাল বা দুর্নীতির মাধ্যমে কাজ করে বা বিভিন্ন অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় কাজ করে। এই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুই প্রক্রিয়াতেই যখন একটা ক্ষমতার বিন্যাস পুনরুৎপাদিত হয়, সেটাকে আমি রাজনৈতিক বন্দোবস্ত বলি। এবং এটা এই চিন্তাটা এই জন্যই এসেছিল যে আপনি যদি শুধু আইন কানুনের দিকে দেখেন, নিয়ম পলিসি যদি দেখেন, তাহলে অনেক কিছু আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেমন আমার পিএইচডি এখন প্রায় 3 দশক আগে হয়তো পিএইচডি করেছিলাম। আমার প্রশ্নটা ছিল যে আমরা যদি 60-এর দশকের দুইটা স্বৈরাচারী দেশকে আমি তুলনা করছিলাম, একটা হচ্ছে পাকিস্তান 60-এর দশকে, আর দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া আর পাকিস্তানের 60-এর দশকের যদি আপনি নিয়ম কানুন গুলো দেখেন, প্রায় একই রকমের। দুটোতেই ছিল আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, কয়েকটা বড় বড় আপনার ফ্যামিলি ভিত্তিক, এটাকে আমি হোল্ডিং কোম্পানি বলতে পারেন, সাউথ কোরিয়াতে চেবল বলে। তাদেরকে আপনি বড় পরিমাণের ব্যাংকিং ঋণ দিচ্ছেন কম সুদে, তাদেরকে বিভিন্ন ভর্তুকি দিচ্ছেন, ডোমেস্টিক প্রোটেকশন দিচ্ছেন, জমি দিচ্ছেন, ব্যাংকিং ব্যবস্থা দিচ্ছেন। দুই দেশে আপনার শুরুর দিকে সাংঘাতিক প্রবৃদ্ধি হয়, কিন্তু পাকিস্তানে সেই প্রবৃদ্ধি তারা ধরে রাখতে পারে না, বরং অর্থনীতির মধ্যে এবং রাজনীতির মধ্যে ফাটল শুরু হয়। শেষ পর্যন্ত তো দেশ ভেঙে বাংলাদেশ তৈরি হয়। আর দক্ষিণ কোরিয়া এই একই নিয়ম কানুন, একই আপনার গণতান্ত্রিক ব্যবস্থার অভাব, একই ধরনের ক্ষমতার কেন্দ্রীয় ভবন, এটা সফলভাবে দেশটাকে আপনাকে একটা ওইসিডি দেশে পরিণত করে 30 বছর পরে। তো আমার প্রশ্ন ছিল যে এই একই ধরনের নিয়মের এত বিশাল পার্থক্য কেন হলো, এবং আমার আউটকামটা এত কেন হলো। আউটকামটার পার্থক্য কারণটা হলো যে একটা দেশের নিয়ম কানুনগুলো তাদের ক্ষমতার বিন্যাসের সঙ্গে এটা মিলে গেছিল, এবং সেই ক্ষমতার বিন্যাসটাই এই নিয়ম কানুনগুলোকে কার্যকর করে প্রয়োগ করেছে, এবং প্রয়োগ করে আসলে উন্নয়ন হয়েছে এবং অনেক বিশাল আকারের আপনার শিল্পায়ন হয়েছে। আর পাকিস্তানের সমস্যা ছিল যে সেখানে এই একই নিয়ম কানুনগুলোকে, এখানকার যে ক্ষমতার বিন্যাস ছিল, তারা এই সম্পদকে কবজা করে, উন্নয়ন না করে, অন্যভাবে ব্যবহার করে শেষ পর্যন্ত একটা ভঙ্গুর অবস্থায় পুরো সমাজ, অর্থনীতি, রাজনীতিকে নিয়ে আসে। তো এটা আপনি শুধু আইন কানুন দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে আইন কানুনের সঙ্গে যেই ক্ষমতার বিন্যাস এই আইন কানুনগুলোকে প্রয়োগ করছে সেটাকেও আপনাকে বুঝতে হবে। এই দুটো মিলেই হচ্ছে আপনার রাজনৈতিক বন্দোবস্ত। এবং আমার এটা নিয়ে এখন গত 20-30 বছর ধরে আমি কাজ করে আসছি যে আপনি যদি যে কোনো দেশে, সংবিধান তো অনেক বড় কথা, যে কোনো পলিসি নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনাকে বুঝতে হবে যে কারা এই নিয়ম কানুনগুলোকে কার্যকর করবে। ওই সংগঠন, ওই প্রতিষ্ঠান, ওদের স্বার্থ কি, ওদের ক্ষমতা কি, ওরা কি এটা করবে কি, নাকি আপনার এই পলিসি রিজোর্স নিয়ে
তারা অন্য কিছু করবে, এবং অন্য কিছু করলে তাদেরকে ঠেকানোর অন্য কারো ক্ষমতা বা স্বার্থ আছে কিনা, এই সব জিনিস আপনাকে একসঙ্গে দেখতে হবে। তার মানে আমার দেশে কোন আইন, কোন সংবিধান কি কাজ করবে এটা নির্ভর করছে আমার ক্ষমতার বিন্যাসের উপরে, এবং সেই ক্ষমতার বিন্যাসটা অবশ্যই পরিবর্তনশীল। আমরা সেটাকে, সেই ক্ষমতার বিন্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি, কিন্তু সেটা দ্রুত পরিবর্তন হয় না, এবং সেটা পরিবর্তন করতে আপনাকে অনেক কসরত করতে হবে, অনেক দূরদর্শী একটা মানে একটা ভিশন নিয়ে, একটা দৃষ্টিভঙ্গি নিয়ে একটা আপনাকে কাজ করতে হবে, সেটা রাজনৈতিক এবং অর্থনৈতিক। কিন্তু আমরা নিয়ম কানুন গুলা করলাম, কিন্তু আমরা দেখলাম না যে নিয়ম কানুন গুলা কেউ মানবে কিনা, কার্যকর করবে কিনা, সেটা ব্যর্থ হবে। তো রাজনৈতিক বন্দোবস্ত এটাই ছিল মূল উদ্দেশ্য, যে পলিসি ডিসকাশনটাকে আমাকে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের যে ফ্রেমওয়ার্ক, তার মধ্যে ক্ষমতার বিন্যাসের কাঠামোর মধ্যে আমাকে দেখতে হবে। এটা আমি বিমূর্ত ভাবে দেখলে ভুল হবে। যে আইন, যে সংবিধান এই দেশে কাজ করে, ওই একই আইন, ওই একই সংবিধান আরেক দেশে কাজ করবে না। এটাই হচ্ছে এটার মূল বক্তব্য। আচ্ছা মোসাক ভাই, আমি আরেকটু বোঝার জন্য, মানে আমি আমার দর্শকদেরকে বলি যে আমি একটু কম বুঝি, সেই জন্য। তো ধরা যাক, আমি যদি দুইটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশের মতো একটা দেশ, শেখ হাসিনার মতো একজন শাসক, শেখ হাসিনা যেইভাবে তার শাসন ক্ষমতাটাকে সাজিয়েছে, আওয়ামী লীগের মতো একটা দল যে নৈশ ভোট করে ক্ষমতায় আছে, এবং পুলিশ, ব্যুরোক্রেসি, আর্মি সব জায়গায় সে দলীয়করণ করেছে, এবং এবং দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়েছে, টাকা পয়সা কামানোর, ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে যাওয়া, বড় লোকদেরকে ব্যাংকগুলোর মালিকানা দিয়ে দেওয়া, সেটার কোনো রেগুলেশন না থাকা, এবং এমন ভাবে সেট করা যেন চুরি করতে কোনো অসুবিধা না। ঠিক আছে, এরকম একটা দেশ ধরা যাক, এই দেশের নাম হচ্ছে বাঙ্গুল্যান্ড আর কি, আমাদের একটা ইউটোপিয়া। আর একটা দেশ একই রকম, শেখ হাসিনার মতো শাসক, সব ঠিক আছে, 19 ভোট, যেভাবে শিখ করেছে একই রকম আছে, একই সেট আপ। কিন্তু এই দুইটার মধ্যে একটা বেসিক তফাৎ হচ্ছে যে বাঙ্গুল্যান্ডের যারা লুটপাট করছে, তারা লুটপাট করে টাকাটা বাইরে নিয়ে যাচ্ছে না, আর আরেকটা দেশ যারা লুটপাটটা করছেই টাকাটা বাইরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই দুইটা দেশের রাজনৈতিক বন্দোবস্ত কি এক? না। এবং এই রাজনৈতিক বন্দোবস্তের আমি একটু আরেক অন্যভাবে বলি। বিগত আওয়ামী সরকার, তাদের একটা বয়ান ছিল যে গণতন্ত্রের প্রয়োজনটা কি, কারণ চীনে তো গণতন্ত্র নাই, চীনে উন্নয়ন হচ্ছে, তো আমরা আগে উন্নয়ন করব, পরে গণতন্ত্র করব, কারণ চীনে এভাবেই হয়েছে। তো আমরা তারা নিজেদেরকে এবং তাদের যেসব দোসর আপনার বুদ্ধিজীবী ছিল, তারাও বলতে শুরু করলো যে বাংলাদেশ একটা ডেভেলপমেন্টাল স্টেট, হ্যাঁ, একটা উন্নয়নমুখী রাষ্ট্র। এবং আমরা যদি চীন দেখি, দক্ষিণ কোরিয়া দেখি, ওখানেও তো গণতন্ত্র ছিল না, উন্নয়ন হয়েছে, তারপরে গণতন্ত্র হয়েছে। আমি বরাবরই কিন্তু বলে আসছি আমার বিভিন্ন লেখায় যে এটা একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, কারণ এই ব্যাখ্যায় চীন, দক্ষিণ কোরিয়া আর বাংলাদেশের যে ক্ষমতার বিন্যাসের যে আকাশ পাতাল তফাৎ, এটা তারা ধর্তব্যের মধ্যে আনে নাই। আপনি যদি তাই কিছু নিয়ম কানুন দেখছেন যে চীনে গণতন্ত্র ওইভাবে হয় না, ওইভাবে নির্বাচন হয় না, চীনে সরকার নির্ধারণ করে কে কি পাবে, বা সরকার ইনফ্লুয়েন্স করে কে কি পাবে, সরকার ব্যাংকে ইনফ্লুয়েন্স করে, বিভিন্ন ব্যবসায়ী, আমরাও করি, তাহলে আমরা চীনের মতো, আমাদেরও উন্নয়ন হবে, তারপরে গণতন্ত্র হবে। পার্থক্যটা হচ্ছে যে কারণে আমি আমাদের এই বিগত আওয়ামী পার্টি স্টেট ব্যবস্থাকে একটা নাজুক স্বৈরাচার ব্যাখ্যা দিয়েছিলাম। কারণ চীনে যেরকম ওদের কমিউনিস্ট পার্টি কিভাবে ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আছে সমাজের সকল শক্তিশালী সংগঠন, অঙ্গ সংগঠন, বক্তব্য, মন্তব্য মোটামুটি সবগুলাই কমিউনিস্ট পার্টির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যাদের বাদ দিয়েছেন তারা কোনো ওরকম শক্তিশালী কেউ না, এবং আপনার দলটা হচ্ছে একটা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটা মানে ব্যুরোক্রেটিক দল, যেখানে এক স্তর থেকে আরেক স্তরে উঠতে হলে আপনাকে পরীক্ষা পাস করতে হয়, মেরিটোক্রেসি আছে, যেটা টোটালি মেরিটোক্রেটিক ব্যুরোক্রেসি। ঠিক আছে, তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি বাইরের কাউকে পিটায় ক্ষমতায় নাই, হ্যাঁ, সবাইকে আপনি অন্তর্ভুক্ত করে ফেলছেন, এবং করে সবাইকে আপনি ডিসিপ্লিনের মধ্যে আনছেন, যাতে উপরের স্তর নিচের স্তরকে কমান্ড দিলে সেটা তারা মানতে বাধ্য। ঠিক আছে, আমি খুব সরলীকরণ করছি, কিন্তু এটাই হচ্ছে তাদের স্ট্রাকচার। এর সঙ্গে আওয়ামী লীগ স্ট্রাকচারের আকাশ পাতাল তফাৎ। তারাও ক্ষমতা আছে নির্বাচন ছাড়া, কিন্তু তারা মোটেও চেষ্টাও করে নাই সবাইকে অন্তর্ভুক্ত করতে। তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যারা আমাদের সঙ্গে নাই তাদেরকে রাজাকার বলে, পাকিস্তানপন্থী বলে, ইসলামপন্থী বলে, আয়না ঘরে দেশ ছাড়া করে চলো। ঠিক আছে, এটা এক। আর দুই, নিজের দলের ভিতরে শৃঙ্খলা তো দূরের কথা, এটা একটা পেটোয়া বাহিনী, এবং এখানে যত রকমের চোর ডাকাত সবাইকে আনো, এনে যে সুবিধা চায় দিয়ে আমাকে ক্ষমতায়। অর্থাৎ সেখানে যখন আপনার উপরতলা নিচের তলাকে কোনো কমান্ড দেয়, সেটা মানবে কি মানবে না, এটা 50-50 চান্স, নাও মানতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে মানে না। তো এখন আমি যেটা বিভিন্ন সেমিনার টেমিনারে বলে বেড়াতাম যে একটা ডেভেলপমেন্টাল স্টেট, সেটা দক্ষিণ কোরিয়া হোক
বা চীন হোক, এটার কিছু লক্ষণ আছে। যেমন আপনি যদি প্রচুর টাকা চুরি করেন এবং আপনি কোনো উৎপাদনশীল কিছু করছেন না, আপনি বিরাট একটা ঋণ খেলাপি, আপনি সেই দেশে আরাম আয়েসে টিকে থাকতে পারবেন না। আপনার ব্যবসা সরকার নিয়ে নেবে, আপনার অ্যাসেট সরকার বিক্রি করে আপনার ঋণ ব্যাংকে ফেরত নেওয়া হবে এবং যে বেশি উৎপাদনশীল তাকেই সুযোগটা দেওয়া হবে। এটা হচ্ছে এখানকার একটা লক্ষণ। আর আমাদেরটা ঠিক উল্টো, যে সবচেয়ে বড় বড় ঋণ খেলাপি তাদের কোনোদিনও ঋণ নেওয়া হচ্ছে না, তাদেরকে আরো ঋণ দেওয়া হচ্ছে। এটাতেই তো বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা একটা ডেভেলপমেন্টাল স্টেট না। এই স্টেটটা নিজের সমর্থকদেরই তাদেরকেই সে শৃঙ্খলায় আনতে পারছে না, তাহলে সে কিভাবে উৎপাদন বাড়াবে? এবং সে ক্ষমতায় বসে আছে সবাইকে পিটিয়ে, অর্থাৎ ভয় এবং সংগঠন ভাঙা, এটা ছিল তার। যখন হঠাৎ করে মানুষের রাস্তায় নেমে আসে এবং ভয়টা চলে যায়, ওই আবু সাইদের সেই প্রতীকী ছবির ফলে যখন একবার ভয়টা ভেঙে যায়, তখন আপনার কিন্তু কোনো সাংগঠনিক শক্তি দরকার নাই, মানুষের রাস্তায় নেমেই কিন্তু এরকম সরকারের ধস নামে। যেমন আমি মনে করি যে এই আওয়ামী সরকারের সঙ্গে আইয়ুব খানের 60-এর দশকের সরকারের অনেক মিল আছে। ওরাও কিন্তু ওই ভয়ের দাপটে ক্ষমতায় ছিল, কিন্তু হঠাৎ করে যখন মানুষের রাস্তায় নামলো তখন কিন্তু আর ওই ধরনের নাজুক স্বৈরাচারী সরকার টিকতে পারে না। কিন্তু আপনার চীনের সরকার এরকম করে ধসের মুখে কোল্যাপস করবে না, এইভাবে কোল্যাপস করবে না। সেখানে পরিবর্তন হবে, নিশ্চয়ই পরিবর্তন হবে, হয়তো আস্তে আস্তে আপনার ক্রমশ গণতন্ত্রায়ন হতে পারে, কিন্তু ধস নামবে না। কিন্তু যেটা হচ্ছে আপনার স্বৈরাচারী সরকার, সেখানে উন্নয়ন সত্যিকার অর্থে হয় না এবং সে হঠাৎ করে তার সে পতন হয়। এবং এই চরিত্রই কিন্তু আওয়ামী লীগের ছিল, যে কারণে এটা একটা ক্লাসিক নাজুক স্বৈরাচারী সরকার, এটা উন্নয়নশীল সরকার ছিল না কোনোদিনও। এটা একটা মিথ্যা বয়ান, মিথ্যা প্রচার। তার মানে দুইটা বৈশিষ্ট্য যদি পূরণ করে তাহলে সেটাকে নাজুক স্বৈরাচারী সরকার বলা যায়। নাম্বার ওয়ান, সে সমাজের সকল শক্তিকে ইনক্লুড করে না তার ক্ষমতা কাঠামোর মধ্যে, নাম্বার ওয়ান। তাই তো? ঠিক তো মুস্তাক ভাই? একটা স্বৈরাচারী সরকার যদি বেশিরভাগ শক্তিশালী সংগঠনকে অন্তর্ভুক্ত করার চেষ্টাও না করে, সে অবশ্যই নাজুক। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তার নিজের দলের মধ্যেও মেরিটোক্রেসিটা না থাকা। এই দুইটা জিনিস থাকলে তাহলে তাকে নাজুক সরকার বলা যায়, নাজুক স্বৈরাচারী সরকার বলা যায়। আমি মেরিটোক্রেসিও বলবো না, আমি বলবো যে উপরের স্তরের নেতৃত্ব নিচের স্তরের নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, সেটা কোন ভিত্তিতেই হোক না কেন, এটা কন্ট্রোল বলা যায় কি এটাকে, মানে একাডেমিক ভাষায়? এটাকে আমি বলবো ভার্টিক্যাল কন্ট্রোল। ভার্টিক্যাল কন্ট্রোল, হ্যাঁ, সেটা ছিল না। এটা এই দলটাই আমাদের দেশে দল গঠন করা হয় কিভাবে, আমি যদি খুব এটা সব মানে আপনি ভারত উপমহাদেশে সব দেশেই এইসব দল গঠন করা হয় আপনার বিভিন্ন আপনার উপদলকে কিনে নিয়ে আসা। যে আমি যদি মনে করি যে এর অনেক শক্তি আছে, এই কোন নেতার শক্তি আছে, আমি বলবো আমার দলে আসো, আমি এই হালুয়া রুটি দিব, তুমি আমার জন্য কাজ করবো। তো তাকে তো আপনি তখন উপর থেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কারণ আপনি তো সেভাবে দল গঠন করেন নাই। ঠিক আছে মুস্তাক ভাই, আমার একটা ব্যাড কোশ্চেন মাথায় এসছে, আমি কি করবো? নটি কোশ্চেন আর কি, ব্যাড কোশ্চেন না, নটি কোশ্চেন। মানে বাংলাদেশে এই যে ভার্টিক্যাল কন্ট্রোল করতে পারার মতো দল, আমি নাম বলছি না, খুব অল্পই আছে, কিন্তু বড় দলগুলো তো কোনোটাতেই এরকম ভার্টিক্যাল কন্ট্রোল নাই, তাই না? সেজন্য আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে একনায়কত্ব বা কোন ধরনের ওয়ান পার্টি সিস্টেম এবারেই কাজ করবে না। এবং ঠিক যেরকম আপনার কোন দেশে এটা কাজ করে, আপনার ওয়ান পার্টি স্টেট বা অথরিটেরিয়ান গভর্নমেন্ট কাজ করে, বাংলাদেশ বা উপমহাদেশে বা বেশিরভাগ দেশেই উন্নয়নশীল দেশে ওয়ান পার্টি সিস্টেম এই কারণে কাজ করবে না। সেটা আওয়ামী লীগই হোক, যেই ক্ষমতায় আসবে সে শেষ পর্যন্ত ডেলিভার করতে পারবে না। এবং সেই যখন আপনি বিরোধীদের বাইরে রাখছেন জবরদস্তি করে, ওই সুযোগে আপনার নিজের লোকরাই আপনাকে চুরি করে শেষ করে দেবে। এটাই হয়েছে বারবার, এবং আওয়ামী লীগ সরকারও এটাই হয়েছে, কারণ তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করি, আমি জানি না আপনি জানেন কিনা, আমি তো একসময় সিভিবি করতাম, তো সিভিতে মানে ভার্টিক্যাল কন্ট্রোলটা ভালোই আছে, বা জামাত ইসলামীতে ভার্টিক্যাল কন্ট্রোলটা ভালোই আছে। তো তাহলে আমরা ধরে নিতে পারি যে তারা তুলনামূলকভাবে যোগ্য এই মানে দেশকে একটা নাজুক স্বৈরাচার না বানানোর ক্ষেত্রে। না, কিন্তু তারা তো কোনোদিনও এই দলগুলো আপনার এককভাবে ক্ষমতা দখল করতে পারে না। যদি পারতো তাহলে কি তারা পারতো যে তাহলে তারা নাজুক স্বৈরাচার তৈরি করতো না, এটা কি আমরা বলতে পারি? না, কারণ হচ্ছে এটা দলের বিষয় না, এটা আপনার সমাজের বিষয়। আপনি চীনে কমিউনিস্ট পার্টি কেন হয়েছে, এটা তো কমিউনিস্ট পার্টির কৃতিত্ব না। আপনার সেখানে 50 বছরের বিপ্লবের ফলে পুরা সমাজের গঠনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং সেটা পরিবর্তন করেছে কমিউনিস্ট পার্টি,
কিন্তু সেটা তো কমিউনিস্ট পার্টির কৃতিত্ব না, সেটা পুরো সমাজের গঠনটাই পরিবর্তন হয়ে গেছে। আপনার দক্ষিণ কোরিয়ায় কেন পার্ক chung hee সফল হইলো, কারণ তার আগে জাপানি উপনিবেশবাদ যখন কোরিয়া তাইওয়ানে এসেছিল, তারা সমাজের সকল প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছিল, অর্থাৎ একটা ক্লিন শিট হয়ে গেছিল। তো সেখানে আপনার ওই মধ্যম যেটা সমাজের যেটা ইন্টারমিডিয়েট ক্লাস আমরা যাকে বলি, হ্যাঁ, এই মধ্যম শ্রেণী বা মধ্যম আয়ের যে সংগঠনগুলো, এগুলো আপনার একেবারে ভেঙে দিয়েছিল জাপানি উপনিবেশবাদ, যেখানে ব্রিটিশ উপনিবেশবাদ মধ্যম সমাজের উপরেই ভিত করে কিন্তু তারা ক্ষমতায় ছিল। এদেরকে তারা শক্তিশালী করেছিল, এদের সঙ্গে ডিভাইড অ্যান্ড রুল গেম খেলছিল, এদের সঙ্গে বিভিন্ন এ মুসলমান ও হিন্দু, এই কাস্ট ওই কাস্ট, এই জাতি ওই জাতি, এই ট্রাইব, এটাই ছিল ব্রিটিশদের ক্ষমতায় থাকার নিয়ম। তো তারা যখন চলে যায় তখন এই ক্লায়েন্ট লিস্ট পলিটিক্সটা আমাদের মতন সমাজে সাংঘাতিক শক্তিশালী। তো এরকম জায়গায় আপনি ওই কমিউনিস্ট পার্টির মতন বা আপনার তাইওয়ানের কুমিনটাং এর মতন পুরো সমাজকে একটা পার্টিতে আনতে পারেন না। আপনি যেটা করবেন সেটা যেই করুক, সেটা হচ্ছে কিছু লোককে আনবেন, বাকি লোককে পিটাবেন, তাহলে তো আপনি শুরু থেকেই আপনি অন্য হয়ে গেলেন। সেই জন্য আমাদের মতন দেশে অ্যাকচুয়ালি গণতন্ত্র ছাড়া কোনো উপায় আমি মনে করি না আছে। গণতন্ত্রে আপনি কোনো দল সবাইকে প্রতিনিধিত্ব করছে না, সে সাময়িকভাবে একটা মেজরিটিকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু সে যখনই চেষ্টা করবে যে মাইনরিটি যেই আছে তাকে পিটায় ঠান্ডা করে একেবারে পার্মানেন্ট হয়ে যাবে, তখনই সে স্বৈরাচার হয়ে যাবে। এবং সে চীন স্বৈরাচার বা দক্ষিণ কোরিয়া স্বৈরাচার না, সে নাজুক স্বৈরাচার, মানে ডেভেলপমেন্টের বিপক্ষে স্বৈরাচার হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমাদের মতন পলিটিক্যাল সেটেলমেন্ট কিন্তু রাজনীতির শুধু ব্যাপার না, পুরো সমাজের গঠনটা আপনাকে দেখতে হবে। আমাদের মতন সমাজে যে ক্ষমতার বিন্যাসটা আছে, এখানে আমার বক্তব্য হচ্ছে যে কোনো দলই, সেটা আপনার সিপিবি হোক আর জামাতি হোক, তারাও যদি চেষ্টা করে এখানে একদলীয় একটা ইনক্লুসিভ শাসন তৈরি করতে, তারা পারবে না যদি না তারা তার আগে আরো 20-30 বছর বিপ্লব করে সবকিছু ভেঙে না দেয়। তো সেটা তো আমরা এটা ইমিডিয়েটলি কোনো প্রসপেক্ট দেখছি। তো এই সমাজে আপনার ওই রকমের একদলীয় স্বৈরাচার বা সে ডেভেলপমেন্টালি হোক যেভাবেই হোক, সেটা হবে না। এটাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তের বিশ্লেষণ। আচ্ছা মুস্তাক ভাই, তাহলে আমাদের এই ভূখণ্ডে মুক্তিযুদ্ধের পর থেকে, মানে স্বাধীনতার পর থেকে কতবার কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট ছিল? মূলত দুই রকমের। একটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার স্বৈরাচার, আর আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের, যেটাকে আমার ভাষায় আমি বলবো কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম। কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম মানে প্রতিযোগিতামূলক এক ধরনের আপনার গণতন্ত্র বলতে পারেন, কিন্তু এটা আপনার উন্নত দেশে যেরকম গণতন্ত্র হয় সেরকম গণতন্ত্র না। উন্নত দেশের গণতন্ত্র আইনের শাসনের মাধ্যমে হয়, কিন্তু আমাদের মতন দেশে যে আমাদের ক্ষমতার বিন্যাস আছে, যেসব আমাদের উৎপাদনশীলতা আছে, এখানে আইনের শাসনটা দুর্বল। সেজন্য আপনি বড় বড় দল যেগুলো আছে, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তারা সম্পূর্ণ আইনের মাধ্যমে কাজ করতে পারে না। ধরেন আপনি একটা দল চালাবেন, আপনাকে দল চালাইতে টাকা তুলতে হবে, এই টাকাটা আপনি কোত্থেকে আনবেন? আপনার সমাজে যদি হাজার হাজার ব্যবসায়ী থাকে, ইউনিয়ন থাকে, ট্রেড ইউনিয়ন থাকে, পেশাজীবী সংগঠন থাকে, যারা সবাই নিয়ম মাফিক কাজ করছে, যাদের সবাই ট্যাক্স ইনকাম আছে, যাদের সবাই ট্যাক্স দেওয়া ইনকাম, তারা দেখাতে পারে যে আমার ইনকাম এটা সাদা ইনকাম, যারা আপনাকে চাঁদা দিচ্ছে, তো সেই চাঁদা নিয়ে আপনি যখন রাজনীতি করবেন, আপনাকে কোনো নিয়ম ভাঙতে হচ্ছে না, বরং আপনি ওই লোকদের চাপের মুখে থাকবেন যে নিয়ম ভাঙলে আমি আমার টাকা দিব না, কারণ তুমি নিয়ম ভাঙলে আমারও নাম খারাপ হবে। তখন রাজনৈতিক দল ওই যে নিয়ম ফলো করা যারা তার সমর্থক, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু যেখানে আপনার সেরকম কোনো ব্যবসা বাণিজ্য, ট্রেড ইউনিয়ন, পেশাজীবী সংগঠন কিছুই নাই, কয়েকটা ব্যবসায়ী আছে এবং তারাও সবাই ট্যাক্স দেয় না, তারাও বেশিরভাগ বলতে পারবে না যে টাকাটার সবই কিন্তু 100% হোয়াইট। আপনাকে দল চালাতে হলে অনেক জায়গা থেকে টাকা সংগ্রহ করতে হবে, যেগুলো আপনি কিন্তু পাবলিকলি দেখা করতে পারবেন না, আমার সব টাকা হচ্ছে হোয়াইট টাকা। আচ্ছা, তারপরে যেহেতু আপনি ওইভাবে টাকাটা আনছেন, কিছু কিছু টাকা আনছেন যেটা যারা দিচ্ছে তারা বুঝাতে পারছে না কোথেকে আসছে বা বুঝাতে চায় না, তার মানে আপনি কিন্তু তাদের দ্বারা নিয়ন্ত্রিত না যে আপনাকে এখন নিয়ম ফলো করতে হবে। তো তার জন্য আমাদের দেশের দলগুলো, সেটা আপনি ভারতীয় দেখেন, পাকিস্তানি দেখেন, নাইজেরিয়াতে দেখেন, বাংলাদেশে দেখেন, একই, এই দলগুলো কিন্তু নিয়মতান্ত্রিক দল না, তারা কিন্তু নিজেরা নিয়ম ভাঙে। তার মধ্যে প্রত্যেকটা দলের মধ্যে কিছু আপনার দুর্নীতি করে এরকম লোক আছে, তাদের টাকা এমন সব জায়গা থেকে আসে যেখান থেকে দুর্নীতি হয়। কিন্তু আমাদের 90-এর দশকে যখন গণতন্ত্র ছিল, তখন একটা ভারসাম্য ছিল, দুটো বড় দল ছিল, দুটো দলই নিয়ম ভাঙতো, দুটো দলের মধ্যেই দুর্নীতি ছিল, কিন্তু যেহেতু তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, মানে রাজনৈতিক বন্দোবস্ত এমন ছিল যে কোনো দল আরেকটা দলকে সম্পূর্ণ ভেঙে ফেলার মতন ক্ষমতা ছিল না। তো এই প্রতিযোগিতার কারণে যেটা হয়েছিল যে এই মধ্যম ব্যবসায়ীরা, তারা অনেক স্পেস পেয়েছিল তাদের অগ্রগতির জন্য, কারণ দুই দলই তাদেরকে আনার চেষ্টা করছে। দলই 5 বছর ক্ষমতায় থেকে আপনার পুরা প্রশাসনকে ধ্বংস করে দিতে পারে না। তো 5 বছর বিএনপি থাকলে চেষ্টা করে আমার লোকগুলোকে বসাবো, কিন্তু সে আওয়ামী লীগের সবাইকে সরাই দিতে পারে নাই।
আওয়ামী লীগ তার সময় করার চেষ্টা করে সব বিএনপি কে সরাতে পারে নাই। সেই জন্য আপনি যখন আদালতে যাইতেন, হ্যাঁ, আপনি কাউকে না কাউকে পেতেন, কোনো না কোনো বিচারক বাকি আছে যে আপনাকে একটা ফেয়ার জাস্টিস দিবে। তো এই দুর্নীতির মধ্যেও আপনার আইনের শাসন দুর্বল থাকা সত্ত্বেও 90-এর দশকের গণতন্ত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব থেকে মানে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ছিল। ওই সময়টাতেই বাংলাদেশের সব থেকে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। ওই সময়টাতেই ভারত বাংলাদেশকে আপনি যে তুলনা করলে অনেকেই বলতো বাংলাদেশের ডেভেলপমেন্ট মডেল ভারতের থেকে অনেক ভালো। কেন? ইমার্জিং টাইগার বলা হতো সেই সময় আমাদেরকে। কারণ হচ্ছে গ্রোথ ইন্ডিয়াতে হচ্ছিল, বাংলাদেশে হচ্ছিল, কিন্তু বাংলাদেশের কর্মসংস্থান বেশি হচ্ছিল। কারণ আমাদের প্রবৃদ্ধিটা ড্রাইভ করছিল এই মধ্যম আয়ের মানে আপনার এসএমই জাতীয় সংগঠন, যেগুলো বেশিরভাগ আগের সময় আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলো এসএমই ছিল। ঠিক আছে, মহিলাদের অংশগ্রহণ ভারতের চেয়ে অনেক বেশি ছিল, কারণ এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, মহিলারা কাজে আসছিল। এই জন্য আমি মনে করি যে যখন ওই যে আপনার এক ধরনের দূষিত গণতন্ত্রই বলেন, যাই বলেন, আমি এটাকে কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম বলি। এর অর্থ মানে হচ্ছে দুটা পার্টি ক্লায়েন্টলিস্ট পার্টি। হ্যাঁ, এটা কিন্তু সঠিক আপনার একেবারে যে ক্লিন ডেমোক্রেটিক পার্টি না, ক্লায়েন্টলিস্ট পার্টি। তারা ক্ষমতায় আসে বিভিন্ন সুযোগ সুবিধা সবাইকে দিয়ে, কিন্তু তাদের মধ্যে কম্পিটিশনের কারণে এই গণতন্ত্রটা বাংলাদেশের জন্য খুব ভালো ছিল। এবং সেই সময় আমাদের এই ক্ষমতার বিন্যাসটা অনেকটা অন্তর্ভুক্তিমূলক ছিল এবং ডাইনামিক গ্রোথ হচ্ছিল। আর প্রশাসনও একেবারে টোটালি আপনার একদলীয় হয়ে যায়নি, এবং সেই কারণে জাস্টিসেরও একটা জায়গা ছিল, আপনার ফেয়ারনেসের একটা জায়গা ছিল। 2009-এর পর থেকে এই জিনিসটা ভেঙে যায় এবং আস্তে আস্তে আমরা আবার একটা ওই নাজুক স্বৈরাচারে ফেরত আসি। এবং এটার পিছনে কারণ ছিল অনেকগুলো, যেটা আপনি নিজেই অনেকবার এটা ব্যাখ্যা করেছেন। অনেকগুলো কারণ ছিল। একটা ছিল যে আওয়ামী লীগ খুব চালাক ভাবে, এবং তাদেরকে এই জিনিয়াসটা কিন্তু তাদের মধ্যে আছে, যে ওই সুযোগে যে আপনার যখন কেয়ারটেকার সিস্টেম কোল্যাপস করলো, যেটা অনেকটা বিএনপিও দোষ ছিল সেখানে, এবং ওই তখন এমার্জেন্সি গভর্নমেন্ট আসলো, ওই এমার্জেন্সি গভর্নমেন্ট ওই সুযোগে, তখন আমাদের ভুলে যাওয়া উচিত না যে 9/11 আর ওই ইসলামিক জঙ্গিবাদ নিয়ে সবাই খুব মাথা ঘামাচ্ছিল। আপনার পাশ্চাত্যের দেশগুলো ভয় পাচ্ছিল যে একটার পর একটা সব জঙ্গি হয়ে যাবে। আওয়ামী লীগ সেই বয়ানটা ব্যবহার করে যে বিএনপি জামাত জঙ্গিবাদ নিয়ে আসছে, আর ভারত সুযোগ নিল যে আমরা এখন একটা পার্মানেন্ট একটা ভারতপন্থী সরকার পাঠাতে পারবো। সেনাবাহিনীকে বোঝানো হলো যে আমাদের সঙ্গে থাকো, তোমাদের সব আমরা ইন্ডেমনিটি দিয়ে দিব। অর্থাৎ একটা কোয়ালিশন তৈরি হয়ে গেল, এবং সেই কোয়ালিশনের ফলে আমার ধারণা আওয়ামী লীগ যে 2/3 মেজরিটি পাইছে, এটার পেছনে এই কাজগুলো কাজ করেছে। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে, এবং সেই 2/3 মেজরিটি ব্যবহার করে তখন তারা কেয়ারটেকার সিস্টেম বাতিল করে দিল, এবং ওই জঙ্গি আর ইসলামপন্থী দমন করা ওইটা ব্যবহার করে তারা ওই ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল ইত্যাদি এগুলো সব করলো, করে এই সুযোগে বিএনপি জামাতকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার একটা আন্দোলন শুরু করলো। এবং এই ভেঙে দেওয়ার পদ্ধতি সাংঘাতিক সফল হয়েছে। এত সফল হয়েছে যে আওয়ামী লীগ আস্তে আস্তে তার মানে উচ্চাকাঙ্ক্ষা থেকে আরো উচ্চাকাঙ্ক্ষা, মানে 5 বছর থাকবো থেকে 10 বছর থাকবো, তা আজীবন থাকবো, মানে কিয়ামত পর্যন্ত থাকবো, এরকম একটা ধারণা হয়ে গেছে যে এখন আমাদের ঠেকাতে পারবে না। কারণ যারা ঠেকানোর লোক ছিল সবগুলাকে আমরা ভেঙে দিয়েছি, তাদের ব্যাংক নিয়ে নিয়েছি, তাদের ব্যবসা নিয়ে নিয়েছি, তাদেরকে বাসায় আসতে দেই না, তাদের সংগঠন দিয়েছি, তারা সব পলাতক। তো এটা হচ্ছে উপর থেকে জবরদস্তি করে আপনি আপনার প্রত্যেকটা বিরোধীকে আপনি ভেঙে দিয়েছেন। এইটা একই সঙ্গে দলের মধ্যে কিন্তু কোনো সংস্কার হয় নাই ওদের। দলটা ওই আগেকারই ওই ক্লায়েন্টলিস্ট দল, আগেকারই চোর দল। ওই চোর দল এখন তার কোনো প্রতিযোগিতা নাই। তো প্রতিযোগিতা চোর কি হবে? আরো বড় চোর হবে, আরো বড় চোর। তো আগে যে একটা প্রতিযোগিতার মধ্যে চুরিটা একটা সীমিত জায়গায় ছিল, এইটা 2012 পর থেকে 14 পর থেকে একেবারে অসীম পর্যায়ে চলে গেছে, এবং তারাই নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এটা আমাদের যেটা শেষ, যেটা হচ্ছে নাজুক স্বৈরাচারের নমুনা, এটা এমন মারাত্মক জায়গায় চলে গিয়েছিল যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম একটা অভ্যুত্থানের মাধ্যমে এটার অবসান করছে। এটা যদি আরো 6-7 মাস চলতো, আমাদের কিছুই বাকি থাকতো না, আমার ধারণা। কিরকম কিছুই বাকি থাকতো না মানে? দেখেন, আমাদের ব্যাংকগুলো রিজার্ভ থাকতো না আর কি, কোনো ব্যাংকে টাকা থাকতো না। পুরো একটা মানে কোল্যাপস করতো সমাজ, এবং যতই কোল্যাপস করতো ততই বেশি দমন নীতি বাড়তো, এবং এটা খুব দ্রুত আপনার জিম্বাবুয়ে বা আপনার নর্থ কোরিয়া বা এই ধরনের এরকম একটা, বা মিয়ানমার এরকম একটা জায়গায় আমরা চলে যেত আমার ধারণা। তো তারপরে ধরেন অভ্যুত্থান হলো, সরকার পরিবর্তন হলো, 6 মাস আমরা ধরেন বরং সেভ করতে পারলাম আপনার হিসাব অনুযায়ী। তারপরেও তো বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, সেটা প্রফেসর ইউনূস নিজেও বলেছেন। এখন এইরকম একটা অবস্থা থেকে বাংলাদেশকে আবার উঠে দাঁড়ানো সম্ভব? বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব?
আপনার কিছু প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলো শুনতে চাই, যে কি কি করলে বাংলাদেশের অর্থনীতিকে আবার পুনর্গঠন করা সম্ভব। এটা সেই আবার ওই রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নে ফিরে আসি। হুম। আমাদের এখানে যেই ধ্বংসযজ্ঞ চলেছে গত 15 বছরে, এখানে কয়েকটা খুব দারুণ ক্ষতিকর প্রক্রিয়া আমরা দেখেছি। একটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয়েছে, তার সঙ্গে অর্থনৈতিক ক্ষমতাও কেন্দ্রীভূত হয়েছে, এবং সেই অর্থনৈতিক ক্ষমতাটা ব্যবহার করে আবার রাজনৈতিক ক্ষমতাকে পুষ্টি যোগানো হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে? এক হচ্ছে আপনার ব্যাংক চুরি করে, বড় বড় ব্যাংকগুলোকে, মানে এরকম পুকুর চুরি আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয়নি। এখন আমি এটা নিয়ে অনেক কাজ করছি, বিভিন্ন কমিশনে আমি পরামর্শ দিচ্ছি। এখন যেটা বর্তমান হিসাব, যেটা আরো বাড়তে পারে, এখন বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে 100 থেকে 150 বিলিয়ন ডলার চুরি হয়েছে। ইতিহাসে 100 থেকে 150 বিলিয়ন ডলার, মানে এক লেখার পরে আপনাকে 11টা শূন্য দিয়ে ডলার সাইন দিতে হবে। বাংলাদেশের রিজার্ভ 150 বিলিয়ন ডলার, মানে ধরেন বাংলাদেশের 2 বছরের বাজেট। আরেকটা হিসাব দিই, বাংলাদেশের যে টোটাল রিজার্ভ, মানে আমাদের পুরা 17 কোটি মানুষের যত ডলার আমাদের একটা জাতি হিসেবে আমাদের হাতে আছে, এটাকে আমরা রিজার্ভ বলি, এটার বর্তমান পরিমাণ 15 থেকে 20 কোটি ডলার, বিলিয়ন ডলার, 15 থেকে 20 মিলিয়ন ডলার। তো 17 কোটি মানুষের হাতে 15 মিলিয়ন ডলার আছে। আর মিলিয়ন না বিলিয়ন? বিলিয়ন, 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 হ্যাঁ বিলিয়ন, হ্যাঁ সরি, 15 থেকে 20 বিলিয়ন ডলার, মানে 9টা শূন্য বিলিয়ন। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে কি হচ্ছে? তাহলে যেটা চুরির টাকা, সেটা আমাদের রিজার্ভের চাইতে 10 গুণ বেশি। বুঝা হিসাব? এটা তো একটা মানে চিন্তার বাইরে, ঠিক আছে? এখন তার মানে হচ্ছে যে এই টাকাটা তো কারো কারো হাতে আছে, তাদের হাতে। কিছু লোক হয়তো জেলে আছে বা পলাতক আছে, কিন্তু টাকাটা তো তাদের হাতে আছে। টাকা তারা এখনো নিয়ন্ত্রণ করছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি এই অর্থনৈতিক যে কেন্দ্রীভূত হয়েছে ক্ষমতা, এটাকে যদি আমরা কিছুটা কারেক্ট না করতে পারি, এই ক্ষমতার বিন্যাসটাকে যদি আমরা আঘাত না আনতে পারি, আমাদের অন্য সব কাজ কিন্তু ব্যাহত হবে বা ফেল করবে শেষ পর্যন্ত। তো এই জন্য আমি কয়েকটা ইমিডিয়েট টাস্ক আইডেন্টিফাই করেছিলাম। এক নম্বর হচ্ছে যে ব্যাংকের যে টাকা চুরি হয়েছে বাংলাদেশের ভিতরে, এটা যদি আমরা উদ্ধার না করতে পারি, উদ্ধারের কাজ শুরু না করতে পারি, ব্যাংকগুলোকে আমরা বাঁচাতে পারবো না। অলরেডি কয়েকটা ব্যাংকে কিন্তু টাকা দিতে পারছে না। কিছু কিছু ব্যাংক যখন টাকা দিতে পারবে না, এটার কিন্তু একটা সংক্রামক এফেক্ট অন্য ব্যাংকের উপরে আসবে। কারণ এই ব্যাংকের টাকা ওই ব্যাংকের লোকের কিন্তু পাওনা আছে, যখন টাকা পাবে না সে তার ব্যাংকে টাকা দিতে পারবে না। এই চেইন রিঅ্যাকশন শুরু হবে আর কি। অর্থনীতি এটাকে কন্টেজিয়ন বলে। আপনাকে এটা থামাতে হবে। হ্যাঁ, কিভাবে থামাবেন? আইন কিন্তু আছে। 2003 সালের অর্থ ঋণ আদালত আইনে যথেষ্ট পাওয়ার দেওয়া আছে ব্যাংকে, সরকারকে। এখন আমরা ওই বিলম্ব, আপনার একটার পর একটা শুনানি, এগুলো না করে তড়িৎ গতিতে আপনাকে অর্থ ঋণ আদালতে কয়েকটা শুনানি করে, এই যে কয়েকটা 10টা সব থেকে বড় আপনার ডিফল্টার আছে, এই 10 জনকে ধরেন নাম করে। হ্যাঁ, এই 10 জনের যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি বাংলাদেশে আছে, জমি, শেয়ার, টাকা, ক্রোক করেন। ক্রোক করে এটা সরকারি খাতে নিয়ে আসেন, আস্তে আস্তে বিক্রি শুরু করেন। ওই টাকাটা যেটা পাবেন ওইটা ব্যাংকে ফেরত দেন। মানুষ যখন দেখবে যে ব্যাংকে টাকা আসতেছে, তার আস্থা ফিরে আসবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি অনেকগুলো ইচ্ছাকৃতভাবে এমন কিছু চুক্তি করেছেন আপনার এই বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে এবং অন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার খাতে, যেগুলো ছিল চুরির 1 নম্বর পদ্ধতি। বাংলাদেশের 2টা বড় চুরি হয়েছে, একটা হচ্ছে ব্যাংক চুরি, আরেকটা হচ্ছে আপনার অবকাঠামো তৈরি করে চুরি। আর কিছু ডেভেলপমেন্ট হয়নি বাংলাদেশে। যেটা ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে ওভার প্রাইসড ইনফ্রাস্ট্রাকচার। 10 টাকার ব্রিজ 20 টাকায় বানায় 10 টাকা গায়েব করছে, কিন্তু জনগণ কিন্তু ওই 20 টাকার জন্য কিন্তু দায়। আমরা ঋণ নিয়েছি কিন্তু 20 টাকার ঋণ, ওরা ব্রিজ বানাইছে 10 টাকা গায়েব করছে। বিদ্যুৎ খাতে একই জিনিস। আমরা কিন্তু যেসব চুক্তি করেছি, আমরা যে টাকাটা ফেরত দেওয়ার কথা, সেটা বিদ্যুতের প্লান্টে শুধু না, চুরির টাকাটা ফেরত দিতে হবে, আর যেটা ওভার প্রাইসিং হচ্ছে সেটা ফেরত দিতে হবে। আপনি এই চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন করে যদি নতুন চুক্তিতে না আসতে পারেন, আমরা দেউলিয়া। তো 2 নম্বর হচ্ছে এই চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে এবং সেটা সঠিকভাবে করতে হবে। এই অর্থে যে এগুলো যেহেতু অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আপনার চুক্তি, হ্যাঁ, এগুলো আপনি ভুলভাবে করলে নট অনলি আপনি
ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে হারবেন, আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর আপনি ঠিকভাবে করেন, আপনি জিতবেন এবং ওই বেটাদের ক্ষতিপূরণ দিতে হবে যে কেন এত বাড়তি নিয়েছে। অর্থাৎ এই জিনিসটা খুব সঠিকভাবে করতে হবে, নাহলে আপনি ব্যর্থ হবেন। 3 নম্বর হচ্ছে যেই সব টাকা বিদেশে চলে গেছে, বিশাল বিশাল, লন্ডনে একজন কিসের ভূমি ল্যান্ড মিনিস্টার ইত্যাদি 200-300 ফ্ল্যাট নিয়ে, এই যে টাকা চিন্তাই করা যায় না। এটা হচ্ছে 3 নম্বর। অ্যাসেট রিকভারির জন্য কিন্তু আমরা কাজ শুরু করেছি, বাংলাদেশ ব্যাংক টাস্ক ফোর্স করছে ইত্যাদি। আমার মনে হয় যে এই কাজটা আরো অনেক দ্রুত হওয়া উচিত ছিল। যাই হোক, হচ্ছে, ভালো কথা। এইটাও খুব আপনার ডিটেইলড লিগ্যাল কাজ। আপনি ভুলভাবে করলে আপনি আটকায় যাবেন, কিছুই পাবেন না। সঠিকভাবে করলে আপনাকে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে সঠিকভাবে আপনার প্রস্তাব করে তথ্য সংগ্রহ করে আপনাকে করতে হবে। এটা 3 নম্বর কাজ। এই 3টা কাজ। আর 4র্থ কাজ হচ্ছে আমাদের দেশে অনেক বেশি বিদেশি হস্তক্ষেপ হয়েছে, এবং বিদেশি হস্তক্ষেপ হয়েছে কারণ গোপন চুক্তি করা হয়েছে যে বিদেশি যারা আছে ওরা কিছু পাবে, আর তার বিনিময় আওয়ামী লীগকে তারা টিকায় রাখবে। এখন এটা যাতে আমরা ভাঙতে পারি, এইসব চুক্তিগুলোকে প্রকাশ করতে হবে এবং এই চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে আমার 4র্থ দাবি। এখন এগুলা কেন আমি বললাম আগেই করতে হবে, আরো অনেক কাজ আছে। আপনি সংবিধান নিয়ে কাজ করতে পারেন, এই নিয়ে সেই নিয়ে, দুর্নীতি সব, কিন্তু এটা না করলে এই 4টা হচ্ছে ইমিডিয়েটলি আমি যে ক্ষমতার কেন্দ্রীভূত হয়ে গেছিল, এটা যদি আমি দেখাইতে না পারি, পাল্টা আক্রমণ না করতে পারি, এটাকে আমি রাজনৈতিক বন্দোবস্ত বলি। রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ক্ষমতার বিন্যাস। আমাকে ওই ক্ষমতার বিন্যাসটাকে বিস্তারিত করতে হবে, যেটা কেন্দ্রীভূত হয়ে গেছিল, এবং সেটা করতে হলে আমাকে এই 4টা জিনিস করতেই হবে। এই 4টা জিনিস করতে পারলে আমার ক্ষমতার বিন্যাসটা আবার এমন একটা জায়গায় আসবে যে আমি আপনি যেই সংস্কারগুলো চাচ্ছি, গণতন্ত্র, জবাবদিহিতা, আপনার একটা চলমান অর্থনীতি, আপনার এসএমই যাতে আবার ঋণ পায়, গ্যাস পায়, তারা পাচ্ছে না, এই যে জিনিস, এগুলো করতে হলে আপনাকে এই ক্ষমতার বিন্যাসকে একটা প্রচন্ড জোরে আঘাত দিতে হবে এবং আপনাকে দেখাইতে হবে যে আমরা পারবো এটাকে ভাঙতে এবং নিয়ে আসতে আগের জায়গায় বা তার চেয়ে ভালো জায়গায়। আগের জায়গায় আমি ওটাই যথেষ্ট। আগের জায়গায় আনতে পারলে অনেকটা আমাদের ওই তখন আসল কাজটা শুরু হবে যে অর্থনীতিতে এখন আমি এসএমই কে কি সুবিধা দিব, আমি ব্যাংকিং এ কোন আইন আনবো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি করব, আমি ডেভেলপমেন্ট, আমি এফডিআই কিভাবে আনবো। কিন্তু আমি এই কাজটা না করতে পারি, এই সবই অবান্তর কাগজে কলমের কথা। কারণ ওই টাকাটা দিয়ে তারা আবার আমার অর্থনীতি, আমার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা মুস্তাক ভাই, আমরা ওই প্রসঙ্গে যাবো, আরেকটু আলাপ আছে, কিন্তু এই যে 4টা আপনি 4টা পদ্ধতির কথা বললেন বা 4টা প্রক্রিয়ার কথা বললেন, এর মধ্যে 2টোর সাথে তো আপনি ব্যক্তিগতভাবে জড়িত আছেন পরামর্শক হিসাবে, কমিশনের সদস্য হিসাবে। যেমন একটা হচ্ছে অ্যাসেট রিকভারি, মানে যে সম্পদটা পাচার হয়ে গেছে সেই সম্পদটা ফিরে পাওয়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে অগ্রগতি কতটুকু? আমি যেটা বিদ্যুৎ আর জ্বালানি চুক্তি পুনর্মূল্যায়ন, ওই কমিটিতে আছি। আমি ইনফরমালি অ্যাসেট রিকভারি নিয়ে ওদের সঙ্গে কাজ করছি, আর আমি দুর্নীতি দমন কমিশনেরও কিছু রিফর্মের কাজ করছি, ওই কমিশনেও আছি। এখন আমার কথাটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি করছি, অনেক কিছু প্রকাশ করে দিলে ভুল হবে, আমি এইটুকু বলতে পারি, মানে যেটা বলা যায় আর কি দর্শকদেরকে, আমরা অনেক কাজ করছি। হ্যাঁ, কিন্তু এখানে কয়েকটা সমস্যা আমি আপনাকে বলে রাখি। কি একটা হচ্ছে যে আপনি যাই করবেন, হ্যাঁ, আপনাকে কিন্তু তথ্য এবং অ্যাকচুয়াল মুভমেন্টটা প্রশাসনকে দিয়ে করাতে হবে। আর প্রশাসন আমরা সবাই জানি গত 15 বছরে কি হয়েছে। প্রশাসনকে আপনার দলীয়করণ তো করাই হয়েছে। আগে যেটা আমরা বলছিলাম যে এমনই একটা দল যেখানে তার লয়্যালটির কারণে সে অ্যাকচুয়ালি অনেক কম যোগ্য বা অযোগ্য লোকদেরকে দিয়ে প্রশাসন চালানো আর কি, অনেক উঁচু পদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে যে এই প্রশাসনকে আপনার 2টা সমস্যা। একটা হচ্ছে তাদের অনেক ক্ষেত্রে দক্ষতাই নাই, আবার অনেক ক্ষেত্রে দক্ষতা আছে কিন্তু স্বার্থ নাই। কারণ যতই আপনি মানে উদ্ঘাটন করবেন যে কি হয়েছিল, তাদের ভূমিকাটাও কিন্তু বেড়ে আসবে। তো এখন কথা হচ্ছে এটাকে হ্যান্ডেল করার জন্য আপনার সাংঘাতিক রাজনৈতিক প্রজ্ঞা দরকার। এখানে বিভিন্ন আপনি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। এক হচ্ছে যদি সেই ডিপার্টমেন্টে আপনার যোগ্য লোক থাকে যারা বিভিন্ন কারণে সুযোগ সুবিধা পায় নাই, আগে তাদেরকে পিছনের দিকে রাখা হয়েছিল, তাহলে সেই যোগ্য লোককে আপনি উচ্চ পদে নিয়ে আসেন, অন্যদের সরাই দেন, আপনি, সেটা একটা রুট হইতে পারে। আরেকটা হইতে পারে যে আপনার কোনো যোগ্য লোকই নাই সেখানে, যারা একটু ন্যূনতম যোগ্যতা আছে তারা জড়িত,
তাহলে সেখানে আপনি কিন্তু অনেক বিপদে পড়বেন, কারণ তারা কিন্তু আপনাকে পুরোপুরি সহায়তা করবে না। তো সেখানে তখন আপনাকে বিভিন্ন পদ্ধতি চেষ্টা করতে হবে। এটা আমি বলছি, এটা কিন্তু সরকার এখনো করছে কিনা আমি জানি না। যেমন আপনি এরকম করতে পারেন যে দেখেন আপনি যে জড়িত আছেন আমরা জানি, এখন আপনি আমাদের সহায়তা করেন, ওই পদ্ধতিগুলো কোনভাবে কিভাবে কে টাকা নিয়েছে বলেন, বললে আপনি একটা প্লি বার্গেন করতে পারেন, আপনাকে আমরা জেলে দেবো না, আপনি রিটায়ার করে চলে যান। এটা কোনো অনৈতিক বিষয় না, মানে পশ্চিমে তো আছেই, হুইসেল ব্লোয়ারদের জন্য তো আলাদা ব্যবস্থাই আছে। তো সেটা যদি আপনার সহায়তা না করেন তাহলে আপনিও জড়াবেন, আপনাকে জেলে দিয়ে আপনি 10 বছর মামলা করবো, আপনি যেটা চান সেটা করতে পারেন। এটা আরেকটা পদ্ধতি। ওদের ইউনিটিটা ভাঙা, যেসব প্রশাসনের লোক, কিছু প্রশাসন অনেক কিছু জানে কিন্তু বলবে না, তো তাদেরকে তাদের সহায়তা আমার দরকার, এটা আরেকটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এই দুটাই কাজ করবে না, তখন আমাকে বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে যারা যোগ্য, সেটা বাংলাদেশি হোক বাইরে থেকে হোক, আমার কিছু যোগ্য লোক নিয়ে এসে ওই ডিপার্টমেন্টে ওই কাজগুলা বা আপনার যেটা নির্বাহী কাজ সেগুলো তারা করবে। এগুলা হচ্ছে আপনার অনেক জটিল বিষয়, ঠিক আছে? মানুষের বলতেছে দেখছি না কেন, আমার কথা হচ্ছে হুট করে তাড়াতাড়ি করে কিছু করলে আমরা করলাম, কিন্তু সেটা পরে আপনার আইনি চক্রে কোথাও আটকায় গেল, এবং বিশেষ করে যেটা আরো বড় 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 দুর্ঘটনার জন্ম দেবে আর কি, আমাদের জন্ম দেবে, বড় হতাশার জন্ম দেবে। এই জন্য আমরা যেটা করছি, আমরা খুব বুঝে শুনে আস্তে আস্তে সবাই অনেকের পরামর্শ নিয়ে, বড় বড় ল ফার্ম, আন্তর্জাতিক ল ফার্ম সবাই পরামর্শ নিয়ে এমন ভাবে করবো যে তখন আমাদের ঠেকানো কঠিন হবে। তো সেটা সময়, ধৈর্য, এবং আমরা অনেক সময় বলি যে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে তাদের রাজনৈতিক প্রজ্ঞা ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু যে জিনিসটা মানুষের বুঝে না যে আপনি যাকেই বসাবেন, এই প্রশাসনকে দিয়ে কাজ করানো কিন্তু সাংঘাতিক কঠিন কাজ। 15 বছরে একটা প্রশাসন গঠিত হয়েছে যেটা আপনার বিপক্ষে। আপনি এখন তাকে বলতেছেন আমাকে তথ্য দাও, আমি ওদেরকে ধরবো, আমাকে তথ্য দাও কোন চুক্তিতে কি হয়েছে, কোন রকমের দুর্নীতি হয়েছে, এগুলা বলো। তারা তো সহজে বলবে না। আমাদেরকে পিছনে গিয়ে অনেক রকমের ক্রস রেফারেন্সিং করে অনেকের সঙ্গে কথা বলে আস্তে আস্তে এটাকে টিজ আউট করতে হবে। আপনি হুট করে অনেক সময় আপনাকে কিন্তু ভুল তথ্য দেবে, আপনি ফলো করলে পরে আটকে যাবেন, ঠিক আছে? গেছি এটি তো হয়েছে, আসলে হয় নাই। আমরাও কিন্তু চালাক ভাই, হ্যাঁ, আমাদেরকে এখন এত তাড়াতাড়ি ফুল করা কঠিন হবে, এবং অনেক বুদ্ধিমান মানুষ আমরা সরকারকে সমর্থন করছি, কারণ আমি এটা সরকারকে সমর্থন করছি না, এটা বাংলাদেশকে সমর্থন করছি। এখন আমাদের কাজ হচ্ছে যৌথভাবে এই ক্ষমতার কেন্দ্রীয় ভবন, এই যে একটা একটা অবাস্তব পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, একটা পলিটিক্যাল পাওয়ারের, ইকোনমিক পাওয়ারের কনসেন্ট্রেশন হয়ে গেছে, এটাকে একটা সাংঘাতিক আঘাত দেওয়ার একটা সুযোগ, যেটা আমরা হারালে আমরা কিন্তু যাই করি, সংবিধান সবই চেঞ্জ করলাম, কিন্তু রিয়েল পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে, রিয়েল এফেক্ট কিছুই হবে না। এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে আমরা আশ্বস্ত হলাম প্রথমত যে কাজ হচ্ছে, দ্বিতীয়ত যে অনেক দক্ষ লোক এই কাজগুলোর সাথে যুক্ত আছেন, দক্ষ এবং দেশপ্রেমিক লোক এই কাজগুলোর সাথে যুক্ত আছেন। তবে এর কনসার্নটা হচ্ছে যে কাজের গতি ধীর, আপনি নিজেও বললেন কাজের গতি ধীর, এটা ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট হচ্ছে। এই নষ্ট প্রশাসন যেটা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি হাসিনার কাছে থেকে, সেটার কারণে। কিন্তু দেখেন, আমি এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি যে এই প্রশাসনটাকে নিয়ে আমরা কতদিন বসে থাকবো? এরকম একটা প্রশাসন নিয়ে এটা কেউ কি ঠিক করাটার একটা কাজ না? অবশ্যই। তো এটা কি খুব কঠিন কাজ যে প্রশাসনটাকে আমি ঠিক করে ফেলবো? মানে ধরেন আপনি একটা বললেন যে এই যে যারা নিচে পড়েছিল অনেকদিন, যোগ্য মানুষ, এরকম লোক খুব যে বেশি আছে তা না। আর একটা জিনিস হয়েছে কি, যে ধরেন ক্ষমতার পরিবর্তনের পর আর একটা জিনিস আমি দেখতে পাই আর কি, কিছু হলেই বঞ্চিত, পদবঞ্চিত, এই জিনিসটা চারিদিক থেকে, মানে যে যোগ্য না সেও বলে আমি বঞ্চিত হওয়াটা তো যোগ্যতা না। হ্যাঁ, তো মানে কেন সরকার থেকে দক্ষ লোকদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে এই পজিশনগুলোতে নেওয়া হচ্ছে না, ক্রুশিয়াল পজিশনগুলোতে? সেটা কি পাওয়া যায় না? সেটা তো পাওয়া যায়, প্রচুর আছে। আমি প্রশাসনে কাজ করি নাই কোনদিন, ঠিক আছে? বাংলাদেশও আমি এই শিক্ষকতা করেছি লন্ডনে। এখন এটা তো আমার কাজ না। আমি যখন প্রশাসনের বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে খুব কঠিন বোঝা যে এই লোকের আসল মানসিকতা কি, তার আসল লিঙ্কস কোথায়, সে কোথায় কি করে। এবং আপনি যে কথাটা বললেন, তাদেরকে আক্রমণ করার কোনো লোকের অভাব নাই, বিভিন্ন লোক আক্রমণ করবে, কেউ সঠিকভাবে, কেউ নিজের স্বার্থে, কেউ ভুল বুঝে। এই এত রকমের আওয়াজের মধ্যে সত্যটা কোথায়, এটা কিন্তু অনেক কঠিন ঠিক করা। এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো বড় পরিবর্তনের পরে দেখবেন অনেক দিন একটা গোলমাল চলে, কারণ অনেক রকমের আপনার ধরেন ভুল প্রক্রিয়ায় ভালো মানুষ কিন্তু নিয়োগ হয়েছে, বা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে আপনি একটা ভুল মানুষকে জায়গা দিয়েছেন, আপনার রাজনৈতিক কর্মী।
অনেক ক্ষেত্রে যোগ্যতাই নাই, ভালো খারাপ কিছুই যোগ্যতা নেই। হ্যাঁ, এগুলো ঠিক করতে আপনার সময় লাগবে না? আপনার তাহলে আপনি আরো পিছনে যান। তারা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের, আপনি আরো আগে যান, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল, সব GPA 5, সবগুলাই এখন আপনি কোথায় যাবেন? বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিয়েছে। এগুলা ঠিক করতে এটা 2-1 বছরের কাজ না, এটা 20-30 বছরের কাজ। আমাদের এখন ওই 20-30 বছর হতাশ করে দিয়েন না মুস্তাক ভাই, 20-30 বছর আমাদের এই হিউম্যান ক্যাপিটাল দিয়েই, এই মেটেরিয়াল দিয়েই আমাকে পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে একটা রাজনৈতিক দায়িত্ব। আমি এখন আগে প্রশাসন ঠিক করব, ভালো লোক নিয়ে আসবো না, আমাকে এই খারাপ লোকদেরকে দিয়েই তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল খেলে তাদের থেকে যেভাবেই হোক তথ্য বের করে আন্তর্জাতিক মানের লয়ার, ইনভেস্টিগেশন কোম্পানি, ফরেনসিক ইনভেস্টিগেশন নিয়ে এসে সবাইকে কাজে লাগায় এই খারাপ রিয়ালিটির থেকে আমাকে কিছু কাজ করতে হবে। আমার ধারণা এটা। আমি এখন এগুলোকে ঠিক করতে পারবো না। আপনি এখন যদি বলেন যে না, আপনি এখন প্রশাসন ঠিক করেন, আপনি প্রস্তাব দেন কিভাবে, এটা ডিফিকাল্ট খুব। কারণ আমি তো অনেকদিন ধরে গবেষণা করছি বাংলাদেশে, এটা তো নতুন কিছু না। আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, আপনি দেখবেন যে অ্যাভারেজ যোগ্যতার একটা সমস্যা আছে, আবার পজিশনিং এর সমস্যা আছে, ভুল লোককে জায়গায় বসানো হয়েছে, ভুল লোককে প্রমোশন দেওয়া হয়েছে। এটা আনরাভেল করা এত চারটাখানি কথা না। অনেক আমি একটা খুব স্পেসিফিক এক্সাম্পল নিয়ে কথা বলি। ধরেন আপনি কাজ করছেন তো কমিশন নিয়ে, ধরেন আপনি আপনার যে কোনো একটা প্রজেক্টের কথা আমরা ধরি, সেই প্রজেক্টের জন্য কতজন ক্রুশিয়াল ব্যুরোক্রেটের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, যে কোনো একটা কথা বলি, সবচেয়ে বেশি। বুঝলাম না। ধরেন দুর্নীতি দমন কমিশনে আপনি একটা কমিশনে কাজ করছেন, তাই না? এবং এইখানে আপনার কাজের জন্য কয়জন ব্যুরোক্রেটের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে? দুর্নীতি দমনে আমরা এখনো ফ্যাক্ট ফাইন্ডিং এ আছি। আমরা যত ব্রড বেসে অনেক তাদের ভিতরকার লোকেদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন স্তরের লোকের সঙ্গে কথা বলছি। কতজনের সাথে? 10 জনের সঙ্গে কথা বলি, এবং সেটা হয়তো আমরা অলরেডি 5-6টা মিটিং হয়েছে, আরো হবে। হ্যাঁ, সো আমরা একটা ফার্স্টলি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একটা সংগঠন কিভাবে কাজ করে, কেন কাজ করে না, কোথেকে চাপ আসে ওদের মুখ থেকে। ওরা যে সবকিছু সঠিক বলছে তা তো না, কিন্তু আমরা ওই ক্রস চেকিং এর জন্য আগে আপনাকে শুনতে হবে সবার কাছ থেকে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমরা শুনছি তারা কিভাবে বলছে, কিভাবে চুক্তিগুলো হয়েছে, ওটা আমরা শুনবো, চুক্তিগুলো দেখবো। তারপরে কাউন্টার ভেলিং কিছু ওপিনিয়ন নিবো। কেউ কেউ বলবেন না ঠিক এভাবে হয় না, ওভাবে হয়েছে, সেটা আমরা রেকর্ড করবো। এটা একটা অলমোস্ট একটা আপনার ডিটেকটিভের কাজ। ঠিক আছে, আপনি মানে বিভিন্ন মানুষের কথা শুনে 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 তখন আপনি অ্যাকচুয়ালি দুর্বল জায়গাগুলো ওদের কোথায়, ওই দুর্বল জায়গাগুলোকে আপনাকে শনাক্ত করতে হবে। ওইটা যখন আপনি শনাক্ত করতে পারবেন যে এটা দুর্বল জায়গা, এবং আমরা অলরেডি শনাক্ত করতে শুরু করেছি, হ্যাঁ, তখন আপনি সেখানে একেবারে আন্তর্জাতিক মানের ফরেনসিক ইনভেস্টিগেশন নিয়ে আসবেন। কারণ আমাকে প্রমাণ দরকার। আপনি শুধু বললাম যে ওই লোক এখানে টাকা নিচ্ছে, ওই লোক, এটা কোনো লিগাল কোনো ভ্যালিডিটি নাই। আমাকে আরো ফরেনসিক ডিটেল নিয়ে আসতে হবে। সেটার জন্য তখন আমি ফরেনসিক এনে লাভ নাই যদি আমি কোন জায়গায় ঢুকবো সেটাই আমি জানি না। ঠিক আছে, তার মানে প্রথমে আমাকে অনেক লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে যারা আগে কোনোদিন আমার সঙ্গে কথা বলতো না, এখন বলতে বাধ্য হচ্ছে, কারণ আমরা তাকে জেরা করছি। সে যেটা বলছে সেটা রেকর্ড করছি। ঠিক আছে, পরে না বলতে পারে আমি বলি নাই, তখন এরকম লোকজনের সঙ্গে কথা বলবো, বলে ফাটল গুলা দেখবো, দেখে এই পয়েন্ট গুলো দেখবো, সেখানে তখন তথ্যের সঙ্গে মিলাবো। তাহলে এখানে আপনার দক্ষ লোকের দরকার কোথায়? দরকার তো নাই। না, আমার যদি দক্ষ লোক থাকতো এত কষ্ট করতে হতো না। আমার দক্ষ লোক থাকলে তো আমি তাকেই জিজ্ঞেস করতাম যে ভাই বলেন তো কোথায় কি হয়েছে, সে তো বলবে না। না, আমি একটু দ্বিমত করি। মানে যদি আপনি এমন কোন লোক পাইতেন যে বলতো যে ভাই বলেন তো কোথায় কি হয়েছে, এবং সে বলে দিত, সে তো এই কাজটাই করতে দিত না। সে যদি অত বুদ্ধিমান হতো আর দক্ষ হতো, সে তো জানতো যে এই কাজটা করতে দেওয়া যাবে না। না, সে হয়তো সে ভয় করেছে বা টাকার লোভে করেছে বা হোয়াটএভার, হ্যাঁ, কিন্তু সে যদি দক্ষ হতো সে তো বুঝাতে পারতো যে এটা এরকম হওয়া উচিত ছিল, এরকম হয়েছে। আচ্ছা, আমি একটা কংক্রিট প্রশ্ন করি। মানে এই যে ধরেন প্রথমে বললেন যে অর্থনীতি ঋণ আদালত মামলা টামলা করে অ্যাসেট রিকভারি করে সেটা বিক্রি করে দেবে, নিলাম করবে, এই কাজটা কি শুরু হতে পারে কিছুদিনের মধ্যে? দু একটা কাজকে আমরা দেখতে পারি? আমি কিন্তু জড়িত না, এটা বাংলাদেশের সাথে আপনি জড়িত না। আচ্ছা, তাহলে যেটার সাথে আপনি জড়িত, ধরেন রিকভারি বাইরে থেকে, কিন্তু যারা এটার সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে আমি কথা বলছি এখন এবং পরামর্শ দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে সব কাজের মধ্যে এটা সব থেকে সহজ কাজ। কারণ বাংলাদেশে যাদের অ্যাসেট আছে, টাকা আছে, জমি আছে, গুলশানে বড় বড় প্লট আছে এস আলমের, এগুলোকে আমরা ক্রোক করছি না কেন? ঠিক আছে, এই প্রশ্নটা তো আমার যেটা যদি সবচেয়ে সহজ কাজ হয় তাহলে এই কাজটায় কেন অগ্রগতি নাই? এটা কাজটা করলে তো কিছু কাজ দেখানো যায়, তাই না? যে আমরা কিছু কাজ, কারণ হচ্ছে আপনাকে বলি, আপনি যদি অর্থ ঋণ আদালতের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন,
এটা কোনোদিনও কিন্তু কার্যকর করাই হয় নাই। অর্থাৎ একটা আদালতের একটা আপনি মামলা দায়ের করার প্রক্রিয়াটা কি এটা বুঝে এরকম বিচারক এবং আইনজীবী আপনার খুঁজে বের করতে কষ্ট হবে। আপনার আদালতের মানে আইনজীবী নাই, বিরাট লাইন, আপনার ওই দক্ষ আইনজীবী বিচারক নাই, আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ আপনার আইনগুলো খুব সুন্দর কিন্তু কেউ প্রয়োগ করে নাই, ঠিক আছে? তা এমন না যে আমার 10 বছরের 2003-এ আইন হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না, মনে হয় হাতে গোনা একটা দুইটা কেস হয়েছে, ওগুলো কিছু পাই নাই। এমন যে আমার 2000 আমরা হায়ার করছি না কেন, লয়ার হায়ার করছি না কেন? তাহলে লয়ার তো হায়ার করা যায়। হ্যাঁ, লয়ার হায়ার করা যায়, আপনি বিচারক হায়ার করতে পারবেন না? বিচারক হায়ার করা যায় না, কিন্তু লয়ার তো হায়ার করা যায়। লয়ার তো অ্যাটলিস্ট মামলাগুলো তৈরি করতে পারতো, এতদিন তৈরি করে ফাইল করতে পারতো। আমার কথা হচ্ছে যে এখানে আপনার একটা খুব এগ্রেসিভ টাস্ক ফোর্স তৈরি করতে হবে, যে বাই হুক অর বাই ক্রুক যেমন করে হোক রেজাল্ট নিয়ে আসবে। আপনি এখন নরমাল প্রক্রিয়া করতে, আমরা কি কথা বলেছি প্রধান বিচারপতির সাথে যে অর্থ ঋণ আদালতে আমাদের পর্যাপ্ত বিচারপতি নেই, আমাদেরকে কিছু বিচারপতি দেন, তাদেরকে ট্রেন করান। সময় ছিল তো 2 মাসে, তো ট্রেনিং দিয়ে কত বিচারপতি দরকার আপনার? টাস্ক ফোর্স গুলা এখন গঠিত হচ্ছে, ওই টাস্ক ফোর্স গুলা এখন গঠিত হচ্ছে। এটা আপনি বলতে পারেন যে এখানে এত বিলম্ব হলো কেন, আমি আপনার সঙ্গে একমত, এটা তো এতদিন লাগা উচিত ছিল না। আমি তো আপনার খেয়াল, এই দুইটা প্রবলেম যেটার কথা বলেন, সলিউশনটা তো খুব সিম্পল। এক হচ্ছে যদি লয়ার না থাকে আমি বাইরে থেকে হায়ার করব লয়ার। বিচারপতি যদি না থাকে আমি প্রধান বিচারপতির সাথে কথা বলবো যে দেখেন এখানে আমার পর্যাপ্ত এতজন বিচারপতি দরকার, আপনি তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন, এখানে আপনি ডিপ্লয় করেন তাদেরকে। 2-3 মাস ট্রেনিং এনাফ, দরকার হলে দেশের বাইরে থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসবো, তাই না? আমার তো মনে হয় এটা সম্ভব, সেই জন্য আমি বলছি এটা আপেক্ষিকভাবে এটা সবচাইতে সহজ কাজ। কিন্তু এর জন্য যে আপনার একটা এক্সিকিউটিভ ডিসিশন দরকার, যে এই লোকগুলাকে দায়িত্ব দেওয়া হলো, এটা তুমি 3 মাসের মধ্যে এই কাজটা করে দেখাবা, এবং তুমি অ্যাকাউন্টেবল, তোমার ইউ আর রেসপন্সিবল। সেটা তো আমার সালাউদ্দিন ভাই বা হাসান মানসুর না, তারা একটা টাস্ক ফোর্সকে দায়িত্ব দিবে যে তোমরা এটা করাও, করে দেখাও, এই সময়টা দিলাম, এইরকম সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি বলছি যে এখন তারা এটা করছে, হ্যাঁ, কারণ আপনাকে এটাও বুঝতে হবে যে 2-3 মাস তারা কিন্তু হাবুডুবু খাচ্ছিল। বাংলাদেশ এখনো কিন্তু ডিপ ওয়াটার্সে, আমরা কিন্তু এখনো জানি না যে ব্যাংক রান হবে কিনা। বাংলাদেশের মানুষ খুবই ট্রাস্টিং মানুষ। আমরা দেখেন ইসলামী ব্যাংকের মতন ব্যাংকে মানুষ এখনো টাকা রাখছে, এটা আমাদের বাঁচিয়ে দিয়েছে। মানুষ কিন্তু খুব ট্রাস্টিং। তারা যদি আগে প্যানিক করতো, আমাদের কিন্তু যদি ধস নামতো, অনেক শত্রু বাংলাদেশের কিন্তু এই ধসের জন্য অপেক্ষা করছে, যে একদিন সবাই যাবে ব্যাংকে টাকা নাই, তাই তো? তো এখন তারা এটাকেই সামাল দিচ্ছে, রিজার্ভস এর টাকা নাই, ব্যাংকে টাকা নাই। আমার $20 বিলিয়ন রিজার্ভ তো খারাপ রিজার্ভ না, মুস্তাক ভাই। না, কিন্তু আপনি দেখেন 20 বিলিয়ন রিজার্ভ খারাপ না, কিন্তু আপনার যেটা এখন ঋণের দায়গুলো আসতেছে, যেগুলো যেই সব ঋণ আওয়ামী লীগ নিয়েছিল, হ্যাঁ, আপনার আদানি একটা বিল দিয়েছে $800 মিলিয়ন, 800 মিলিয়ন, অলমোস্ট 1 বিলিয়ন আদানির বিল। এরকম কত আদানি আছে, চাইনিজ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট, রাশিয়ান, সবই বুঝলাম মুস্তাক ভাই, আমি সবই বুঝলাম। এটা তো ডেট ম্যানেজমেন্টের ব্যাপার। ডেট ম্যানেজমেন্ট এটা করছে না কেন, কথা বলছে না কেন যে আমাদের এখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আসেন আমরা একটু দেখছি, আপনাদের চুক্তিগুলো আমরা একটু দেখছি, এটা একটু রিশিডিউল করতে হবে, তো করে ফেলা যায়। এটা তো এমন কোনো ভয়ানক জটিল কাজ না। এগুলো করছে, এটা করছে, এটা অজুহাত হতে পারে না আর কি মুস্তাক ভাই। না, এটা করছে, যেটা ধীরে করছে, যেটা আরেকটু তাড়াতাড়ি করা দরকার, সেটা হচ্ছে অ্যাসেট রিকভারি, লোন রিকভারি আর কন্ট্রাক্ট রিনেগোসিয়েশন। এগুলো তাড়াতাড়ি করতে হবে। এবং এগুলা সালাউদ্দিন সাহেব যে প্রশ্নহীন ভাবে ভারতের সাথে চুক্তিগুলো আবার কাজগুলো, প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাওয়া প্রজেক্টগুলো শুরু করার কথা বলেছেন, তো ওখানে ওই চুক্তিগুলো উনি কেন রিভিউ করার কথা বললেন না? সেটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমি তো সবকিছু জানি না, আমি আমার কাজগুলো নিয়ে কাজ করছি, সেখানে আমাদেরকে প্রচুর স্পেস। আপনারা তো কন্ট্রাক্ট গুলো রিভিউ করছেন, তার মধ্যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট গুলো নাই? পাওয়ার সেক্টরে আছে, শুধু পাওয়ার সেক্টরের গুলোই আছে সবগুলোই আপনারা রিভিউ করছেন। আপনি দেখেন, হ্যাঁ, ফজল ভাই যিনি পাওয়ার উপদেষ্টা, উনি কিন্তু বলছেন বারবার যে কোনো চুক্তি ইনক্লুডিং আদানি, আমার কমিটি এগুলাকে তদন্ত করে পরামর্শ দেওয়ার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিব না। উনি বলছেন পিছন থেকে পিডিবির লোকেরা ওনার অনুমতি ছাড়া বলে দিচ্ছে আমরা ইন্ডিয়ার সব চুক্তি আমরা অনার করব। তাদেরকে কে বলেছে বলতে? তাকে তো কেউ বলে, আমি আগে বললাম প্রশাসন। তো প্রশাসন তো তাদের নিজের ইচ্ছা মতন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। ফজল ভাই পরে গিয়ে বলছে না আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই, আদানির কন্ট্রাক্টও আমরা বিবেচনা করছি, বলছে তো।
এখন কথা হচ্ছে যে আপনি তো এই প্রশাসনের উপর নির্ভর করতে, এই জায়গাটা একটু ইন্টারেস্টিং লাগলো, মানে পিডিবি কে বলছে, চেয়ারম্যান? আমি জানি না কে বলছে, কিন্তু পত্রিকায় দেখলাম যে পিডিবির কেউ নাকি বলছে যে এটা আমরা অনার করব। পরে ওই একই প্রবন্ধে ফজল ভাই পরে বলছে যে না, আদানির চুক্তিও আমার কমিটি দেখছে, তাদের বিবেচনার আগে আমরা কিছুই বলবো না, কিন্তু বলছেন। তো দুইটাই এখন মানে আমার এটা বিজার লাগলো, মানে উপদেষ্টা যেটা বলছে তার উপদেষ্টার দপ্তরের আরেকজন অফিসার, আরেকজন ম্যানেজার বা ডিরেক্টর আর একটা কথা বলছে, তো তাহলে উপদেষ্টার কাজটা কি এখানে? বাংলাদেশের, মানে আমি বলছি উপদেষ্টা কি করবেন ওখানে? মানে ধরেন উপদেষ্টার তো ভদ্রলোককে ডাকা উচিত, ডেকে বলা উচিত ব্যাখ্যা করো এটা কেন বললে। এখন যে পত্রিকাও যে সঠিক বলছে সেটা তো আমরা জানি না। এখন মানে তাহলে নাহিদকে ডেকে বলবে এই পত্রিকায় নিউজটা ছাপলো কেন, এটা বলো তো। হতে পারে। এখন আমাদের কথা হচ্ছে এইভাবে চলতে পারে না তো। আমি তো এক বলতে পারি না যে এইটা বললো ওইটা বললো পত্রিকা ভুল ছাপালো, এটা তো আমি বলতে পারি না। আমাকে প্রত্যেকটা জায়গায় ফিক্স করতে হবে। এই ফিক্সটা করবে কে? লিডার করবে। লিডারশিপ পজিশনে কে বসে আছে? উপদেষ্টা বসে আছে, তাকে তো করতে হবে, করতে হবে। এখন আপনি যেটা বলতে পারেন, যেটা যে কোনো সরকার, ব্রিটিশ সরকারই ধরেন, ঠিক আছে, তার একটা বড় কাজ হলো কমিউনিকেশন, মানে জনগণকে জানানো সে কি করছে। এবং পত্রিকার কাজ হচ্ছে গোলমাল লাগানো, এটা পত্রিকার কাজ। পত্রিকার কাজ হচ্ছে একটা মানে ছুতো ব্যবহার করে একটা বড় গল্প বানাবে সেটা দিয়ে। হয়তো কোনো পিডিপির লোক হয়তো এমনিতে বলছে, আমি জানি না কি গল্প, আমি তো, আমার সময় নাই এখানে নষ্ট করার। কিন্তু এটা সরকারের যেটা কমিউনিকেশন ডিপার্টমেন্ট, এটা তার দায়িত্ব। তার দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে আপনার ভুল প্রকাশ হচ্ছে বা ছোট জিনিসকে বড় বানানো হচ্ছে বা আসলেই কেউ একটা সাংঘর্ষিক কথা বলছে, সেগুলোকে কারেকশন দেওয়া, যে না এটা হয় নাই, যারা বলেছে তারা ভুল বলেছে, তারা জানতো না বা হোয়াট এভার, বলা দরকার। এই কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা আমাদের, আই এগ্রি উইথ ইউ, আরো অনেক স্ট্রং করতে হবে। কারণ সরকার যে কাজগুলো করছে 90% মানুষ কিন্তু জানেও না কি করছে। আর যেটা আমার মনে হয় যে আমার দর্শকরা তো আজকে আপনার কাছ থেকে যে জিনিসগুলো জানলো, বিশেষ করে অ্যাসেট রিকভারি, হ্যাঁ, সেই কাজটার মধ্যে যে কমিশনে দুর্নীতি দমনে যে কাজ করছেন আপনারা বিদেশ থেকে এসে এক্সপার্টরা, সেটাও তো জানতাম না, আমিও জানতাম না। আমি জানতাম আপনার সাথে পরিচয়ের কারণে, কিন্তু আমার দর্শকরা তো জানতো না, নতুন করে তারা শুনবো। এখনো মানে এটাকে ফলো করে বলার সময় হয়নি, তাই না? কারণ আমাদের কথা হচ্ছে যে ওদেরকে আমরা যত কম জানাবো তত ভালো। কারণ আমাদের সামর্থ্যের চাইতে তাদের সামর্থ্য 100 গুণ, 1000 গুণ, লাখো গুণ বেশি। তো এখন এইটা মুস্তাক ভাই আসলে আপনারা একটা কনসিডার করে দেখেন এটা আসলে কতটুকু ভালো স্ট্র্যাটেজি। কারণ এনিওয়ে আপনারা ঘুরছেন, আপনারা যাচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন, সেই খবর সবার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি যতদূর যেটা বলেছি, এটা জনগণকে জানা দরকার এবং এটা কমিউনিকেশন করা হবে, বেশি ডিটেল দেওয়া উচিত না। এটাই ওই যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এখানেই সেটার কাজ। এবং আপনারা একটা কথা বলেন যেটা আমি একমত, যেটা এই সরকারকে আরো অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা উচিত, কথা বলে তাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি ঠিক করা উচিত। এখানে একটা উইকনেস আছে যেটা তাদেরকে ঠিক করতে হবে। কারণ আসলে শেষ পর্যন্ত আপনি কি চাই? আমরা চাই এটা সফল হবে, হ্যাঁ, সফল হবে। তো সফল করতে হলে সবার সঙ্গে কথা বলতে হবে, এটা ঠিক। গভর্নমেন্টের একটা কাজ তো স্টেক হোল্ডারদেরকে এনগেজ করা, তাদের সাথে ডায়ালগ করা, এটা গভর্নমেন্টের অন্যতম প্রধান কাজ। তাকে ফাংশন করতে হলে এই কাজটা করতেই হবে। এটা আমরা এখন শুরু হচ্ছে, কিন্তু অনেক বিলম্ব হয়েছে, এটা অনেক আগে হওয়া উচিত। শুরু এখনো হয়নি, মানে শুরু হলে তো আমি টের পাইতাম আর কি, টের পাইনি আর কি এখনো পর্যন্ত। তো যাই হোক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে, আমি জানি না আপনি এটা নিয়ে কথা বলতে আগ্রহী হবেন কিনা। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর চিন্তার ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা কোন দিকে যাচ্ছে? ধরেন রাষ্ট্রপতি পদত্যাগ প্রশ্নে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং ছাত্ররা পরস্পর বিপরীত অবস্থান নিল। এটা কি বলছে আমাদেরকে ভবিষ্যৎ প্রশ্নে? আমি এই রাজনীতির ডিটেলস জানি না, কিন্তু আবারও এই রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নে ফেরত আসি। এখানে একটা অনেক জটিল দাবা খেলা হচ্ছে, যেটাকে আপনি গেম থিওরি দিয়ে বুঝতে পারেন। সেটা হচ্ছে যে আমার লক্ষ্যটা কি, আমার আদর্শটা কি, সেটা একটা প্রশ্ন। আর আমি কোন চালটা এখন খেলবো সেটা আরেকটা প্রশ্ন। এই চালটা কি আমার লক্ষ্যের দিকে নিবে না অন্য কোনো দিকে নিবে? আমি মোটা দাগে কথাটা বলছি, আমি ডিটেলে আমি জানি না। এখন ধরেন ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, ঠিক আছে? ইসরায়েল চায় ইরানকে পরাজিত করতে, ইরান চায় ইসরায়েলকে পরাজিত করতে। এখন ইরান কোন মাত্রায়, কোথায়, কিভাবে আক্রমণ করবে, এটা হচ্ছে গেম থিওরি। মানে তাকে আক্রমণ করছে বলে আমি তাকে সরাসরি আবার আক্রমণ করবো, এটা নট নেসেসারিলি রাইট স্ট্র্যাটেজি। আমি রানী খেতে গিয়ে রাজা হারাতে পারি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে। তো আপনি গেম থিওরিতে যেটা বলে যে আপনি চালটা খেলার আগে আপনি আগে চিন্তা করবেন
ওর পাল্টা চালটা কি হতে পারে। আর ওর শুধু একটা পাল্টা চাল না, ওর 10টা পাল্টা চাল থাকতে পারে। ওই 10টা পাল্টা চালের প্রত্যেকটার আমার পাল্টা চাল থাকতে হবে, যাতে করে আমি হার না খাই, হ্যাঁ, মার না খাই। এই বিবেচনাটা করার জন্য আপনার রাজনৈতিক প্রজ্ঞা এবং অনেক আলাপ আলোচনার প্রয়োজন আছে। আমরা বিজনেস এটাকে বলি স্ট্র্যাটেজিক ফোরসাইট আর কি। জি, এখন আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা ওই রাষ্ট্রপতির বিষয় না, কিন্তু দেখেন শেখ হাসিনা যখন পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তার 2-1 দিন পরেই তার ছেলে জয় একটা ইউটিউবে মানে বয়ান দিল যে বাংলাদেশে অনতিবিলম্বে নির্বাচন দেওয়া উচিত। ঠিক আছে, তো এখন সেটা কেন বললো? অবশ্যই সে বলে নাই এই ভেবে যে নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে। বাংলাদেশের ইতিহাসে কোন গণ অভ্যুত্থানের পরে যে একবার যে পার্টি হারে সে ফেরত আসে না। তো আওয়ামী লীগ যদি এগেনস্ট অল হিস্টোরিক্যাল ট্রেডিশন কোনোদিনও ফেরত আসে, এটা এই নির্বাচনে বা তারপরে নির্বাচনে হবে না, হওয়ার সম্ভাবনা প্রায় 0। তাহলে জয় কেন বললো যে ইমিডিয়েটলি নির্বাচন দাও? চালটাকে আমাকে বুঝতে হবে, এই চালটা সে কেন খেললো। আমার ধারণা দুইটা হতে পারে, এক উদ্দেশ্য একেবারেই পাগল হতে পারে, বা তার আরেকটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে যা আগে যেটা আমরা বললাম, যে এই লোকগুলার 100 থেকে 150 বিলিয়ন ডলার সে রক্ষা করতে চায়। তার বিভিন্ন জায়গায় আছে এগুলো, বাংলাদেশের বাইরে। এখন অনতি বিলম্বে যদি নির্বাচন হয়, বাংলাদেশের যেই পার্টির গঠন, সে যেই পার্টি হোক না কেন, সাংসদ কিনা খুব একটা কঠিন না, অর্থাৎ ওই টাকাটা তখন নির্বাচনেই ফেরত আসবে। আওয়ামী লীগের ব্যানারে না হলে অন্য কোনো ব্যানারে ফেরত আসবে, তখন তার টাকাটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তো সেভ হবে না, আপনার যদি সংসদে আপনার 150টা সাংসদ থাকে আপনার টাকায়, তখন সেই সরকার যখন আপনার টাকার পিছনে যাবে, তার 1000টা বাধা সৃষ্টি করবে। আচ্ছা, বুঝতে পারলাম। এটা না, এটা আগে করেন, ওটা পরে করেন, এটা এখন ওইটা করেন। এটাই তো আমার 2003-এর অর্থ ঋণ আদালতের একটাও কেস হয় নাই কেন? কারণ কোনো না কোনো পলিটিক্যাল পার্টি এখানে এসে বাধা দিয়েছে। তখন প্রশাসনকে তারা বলে যে এটা করো না, জাজকে বলে এটি তো নিয়ম। এখন আমি যদি আওয়ামী লীগের চোর হইতাম, আমি চাইতাম এখানে যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, আমার জন্য ভালো। অফ অল দি অপশনস, আমার তো ভালো অপশন নাই। হ্যাঁ, আমার সব থেকে ভালো অপশন হচ্ছে নির্বাচন করে ওইখানে টাকাটা ঢালা, যাতে করে আমি লোক পাই। তো আমি সেভাবেই দেখছি যে এই রাষ্ট্রপতি থাকবে কিনা, আমাদের যেটা খুব ভালো করে চিন্তা করা উচিত, সে এই রাষ্ট্রপতি যে জনগণের পক্ষের লোক না, এটা দিয়ে তো কোনো দ্বিমত নাই, তাই না? এক্স্যাক্টলি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি নিজেই তার নিজের পজিশনকে নষ্ট করছে সব বয়ান দিয়ে। রাষ্ট্রপতি যদি ক্ষমতায় থেকে আমাদের বেশি ক্ষতি করতে পারত, তাহলে সে নিজের বিরুদ্ধে নিজে বয়ান দিত না। সে তখন দেখাতো যে আমি খুব ভালো মানুষ, আমি আপনাদের জন্যই কাজ করতেছি, গোপনে সে খারাপ কাজগুলো করতো। তা না করে সে পাবলিকলি বলতেছে ওইসব আজে বাজে কথা, আমার কাছে চিঠি নাই, এই নাই, সাক্ষ্য নাই, হ্যাঁ, অর্থাৎ সে এমন মনে হচ্ছে সে নিজেই চায় সে থাকবে না। এখন সে না থাকলে তখন ওই যেই শক্তিগুলো তাড়াতাড়ি নির্বাচন চায়, তারা শক্তিশালী হতে পারে। আমার ধারণা বিএনপি তো তাড়াতাড়ি নির্বাচন চায়, বিএনপি তো তাড়াতাড়ি দ্রুত নির্বাচন চেয়েছে। না, চেয়েছে, কিন্তু বিএনপি তো তাকে চাইতেই হবে, সে একটা রাজনৈতিক দল, সে তো বলতে পারে না আমি নির্বাচন চাই না ভাই, যত ইচ্ছা থাকেন, যা ইচ্ছা করেন, তো বলতে পারে না সে। কিন্তু আমিও বিএনপির ভেতরের খবর জানি না, আমি বিএনপির কাউকে এরকম চিনি না, কিন্তু আমি যদি বিএনপি হতাম, তাহলে আমিও একটা গেম থিওরি করতাম যে আমার নেতৃত্বকে হয়তো কিনতে পারবে না, কিন্তু আমার দলের তো অনেককে তারা কিনে ফেলতে পারবে। তো এটা কি আমার স্বার্থ যে ইমিডিয়েটলি আমি রাষ্ট্রপতিকে সরাই? তখন কিন্তু ওই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্নগুলো চলে আসবে। হ্যাঁ, আমি কি সেটা এখনই চাই, নাকি আমি চাই যে এদের চুরির টাকা আগে কিছু ধরা হোক, কিছু টাকা ফেরত আসুক, তারপরে আমি যাবো? এটা তারা হয়তো পাবলিক বলতে পারছে না, কিন্তু হয়তো এরকমও চিন্তা তারা করছে, আমি জানি না। তো এখন আমরা সবাই গেম থিওরিটাকে আমাকে বুঝতে হবে, যেটা এমন না যে বিএনপি নেসেসারিলি খুবই রক্ষণশীল আর ছাত্ররা নেসেসারিলি খুবই বৈপ্লবিক। দুজনেরই পজিশন কিন্তু তাদের নিজের, তারা 1 স্টেপ 2 স্টেপ আগে ভাবতেছে। ছাত্ররা ভাবতেছে যে এই লোক থাকলে সে অনেক কিছু বানচাল করবে, আর বিএনপি হয়তো ভাবতেছে যে এই লোককে সরাইলে তখন ওই যে নির্বাচনের দাবি সেটা তাদের মধ্যে থেকেই আসতে পারে, এবং কিভাবে আসতে পারে সেটা আমি আগেই বললাম, যে যারা নির্বাচনের দাবি করবে তারা নট নেসেসারিলি হাইকমান্ডের কমান্ড মাফিক করতেছে, তারা এমনিতেই দাবি করবে, কারণ তাদেরকে অনেক লোভ দেখানো হচ্ছে যে আসেন না তো এই তো। তো এখন এখানে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় একটু গেম থিওরিটা বুঝতে হবে। আমি উত্তরটা জানি না কোনটা সঠিক, রাখাটা সঠিক না সরানোটা সঠিক, দুটোই হতে পারে, কিন্তু মূল্যায়নটা গেম থিওরি ভিত্তিতে করতে হবে, যে কে এটার থেকে বেশি লাভবান হবে। সেটা করার পরে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
আমার কথা হচ্ছে যে এটা জানার জন্য আমাকে আরো একটু জানতে হবে আওয়ামী লীগের কি চিন্তা ভাবনা, তারা কি চাচ্ছে, তারা কি ভাবছে, তারা এখানে এই যে আপনার ঘোলা পানিতে কিভাবে মাছ ধরতে চায় এটাকে আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ এই বয়ানগুলো এখন ভারত থেকেও আসছে যে এই সরকার টিকবে না, আপনি তথাগত রায় ইত্যাদি এইসব কথা বলতেছে যে এখন তো সব ধস নেমে আসতেছে, রাষ্ট্রপতিও তার সঙ্গে নাই, কেউই তার সঙ্গে নাই, কোনো সাংবিধানিক ভিত্তি নাই, এগুলো তো বলছে তারা। তো এখন তাদের গেমটাকে আমাদের বুঝতে হবে যে এখন তারা কি দ্রুত নির্বাচনের পুশ দিতে চাচ্ছে কিনা, এবং এটা কি আমাদের স্বার্থে কিনা, আমাদের স্বার্থে যদি না হয় তাদেরকে আমরা কিভাবে ঠেকাবো। এখন আমার মনে হয় বিএনপি এই চিন্তাগুলাই করছে, তারা হয়তো পাবলিকলি বলবে না, কিন্তু এই চিন্তাগুলো তারাও করছে। হচ্ছে সবাই যারা এই প্রগতির পক্ষের শক্তি, আমাদের এগুলোকে খোলামেলা অনেক ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত বিফোর সেইং এটা ভালো এটা খারাপ, কারণ জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, আমার ফাইনাল প্রশ্ন, এই যে 150 বিলিয়ন ডলার যে চলে গেল, এটা নিয়ে আসার জন্য কাজ করছেন, আপনি কতটুকু আশাবাদী যে কত টাকা ফেরত আনতে পারি আমরা? এই ফিগারটাও তো আমরা সঠিকভাবে জানি না, এটা না আমরা জানি না, কিন্তু আপনি তো কাজ করছেন, কিছুটা করেছেন, আপনার কি ধারণা মানে কত টাকা নিয়ে আসতে পারলে আপনি মনে করবেন যে না আমরা যথেষ্ট করতে পেরেছি? আপনাদের টার্গেট কত? আমরা যদি 10%ও আনতে পারি এটা বাংলাদেশের রিজার্ভকে প্রায় ডবল করে দেবে, ঠিক আছে? মানে 15 বিলিয়ন ডলার ধরেন, এটা আমার রিজার্ভ ডাবল হয়ে যাবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য সবটাই আনা। 10% কত দিনের মধ্যে আমরা আনতে পারি? এটা বলা খুব কঠিন তো, কারণ আপনি একটা জিনিস বুঝেন, 10% কেন করলেন টার্গেট মাত্র মোস্তাক ভাই? আমি বলছি যদি 10%ও হয় আমরা সফল। আমি যদি 80% আনতে পারি আমি তো অবশ্যই খুশি হব। না অনেক দেশই তো এরকম করেছে, অ্যাসেট রিকভারির কাজ করেছে বিদেশ থেকে, তাদের সাকসেস রেটটা কিরকম? অনেক কম, অনেক কম, 10%ও না। কেন আমি বলি, আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি করবেন, আপনাকে শুধু দেখালে হবে না যে এই ব্যক্তির এখানে সম্পদ আছে, সম্পদের উৎস সে দেখাতে পারছে না, এটাকে আনএক্সপ্লেইনড ওয়েলথ বলে। হ্যাঁ, এটা একটা ছোট পার্ট। আমার এখানে সিঙ্গাপুরে একটা লোক আছে, লন্ডনে একটা লোক আছে, এদের বিলিয়ন ডলার অ্যাসেট আছে, কিন্তু অ্যাসেটটা কোত্থেকে এসছে তারা দেখাতে পারছে না, ঠিক আছে? এটাতে আপনার কোনো লাভ নাই। এটা হচ্ছে স্টেপ 1। কারণ আনএক্সপ্লেইনড ওয়েলথ মানে যে এটা বাংলাদেশ থেকে চুরি করে আনছে বাংলাদেশকে ফেরত দিতে হবে, এটার কোনো লিগাল স্ট্যাটাস নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এটা তো একটা করতেই হবে, কিন্তু এটা তো ইজিয়েস্ট কাজ, এটা তো অলরেডি হয়ে গেছে। অনেকের আনএক্সপ্লেইনড ওয়েলথ আছে, এস আলমের 1 বিলিয়ন ডলার সিঙ্গাপুরে আছে, উনার কার দুবাইতে আছে, লন্ডনে আছে, এগুলো তো আছে, জানি আমরা। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে আপনাকে একটা স্পেসিফিক ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে ওই টাকা ট্রান্সফারটাকে লিঙ্ক দেখাতে হবে। অর্থাৎ ওই ব্যাংকের ওই ঋণ নেওয়া হয়েছিল এবং এই ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বা এই হুন্ডি মাধ্যমে দুবাইয়ের এই কোম্পানি টাকাটা পেয়েছে, দুবাইয়ের এই কোম্পানি তখন লন্ডনের ওই কোম্পানিকে পাঠিয়েছে, যেই কোম্পানির বেনিফিশিয়াল ওনার হচ্ছে ওই লোক যার আনএক্সপ্লেইনড ওয়েলথ আছে। এখানে তাহলে আপনাকে 3টা জিনিস করতে হচ্ছে। আপনাকে বাংলাদেশের মানে উৎস যেখানে, সেখানে কোন ক্রিমিনাল বা ফ্রডুলেন্ট বা কলিউসিভ অ্যাক্ট হয়েছিল সেটাকে শনাক্ত করতে হচ্ছে। দ্বিতীয়ত আপনাকে ফরেনসিক অ্যাকাউন্টিং দিয়ে দেখাতে হচ্ছে যে ওই টাকাটা ইউজুয়ালি দুবাই বা সিঙ্গাপুরের মাধ্যমে অন্য তৃতীয় জায়গায় বা দুবাই বা সিঙ্গাপুরেই পাঠানো হয়েছে। এবং তৃতীয়ত ওই লোকের আনএক্সপ্লেইনড ওয়েলথ আছে। এই 3টা যখন আপনি পাবেন, সেটাকে আপনাকে একটা আন্তর্জাতিক মানের একটা লিগ্যাল টিম তখন সেই দেশের কোর্টে সিভিল বা ক্রিমিনাল মামলা করবে, ডিপেন্ডিং অন আপনার কোন ধরনের এভিডেন্স আছে। সেটা সিভিল মামলা হতে পারে, ক্রিমিনাল মামলা হতে পারে, সেটাও একটা ডিসিশন যে আমি কোন ধরনের মামলা করবো। সেই মামলা করে সেই মামলাটা 3, 4, 5 বছর চলবে, চলে তারপর আপনি একটা অর্ডার পাবেন। এখন বুঝেন ব্যাপারটা। আমার তো ওই তদন্ত করতেই বছর 2 লাগবে। কিন্তু তদন্তটা কি আপনাদের টিম করছে নাকি আপনারা কনসালটেন্ট ভাড়া করেছেন? না, এখন কথা হচ্ছে যে যেই টাস্ক ফোর্স গুলা এখনো গঠন হয় নাই, গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সরি, আমি অনেক আগে চিন্তা করে ফেলেছি। কিন্তু এটার জন্য তো কনসালটেন্ট আছে, কোম্পানি আছে, রিকভারি কোম্পানি আছে, যারা কাজটা করে দেয় আর কি। আমরা তো একাধিক অ্যাসেট রিকভারি কোম্পানিকে এনগেজ করতে পারি এই কাজটা করার জন্য। ওটাই হচ্ছে এখন ওই প্রক্রিয়ায় এখন যাচ্ছে। বিভিন্ন কোম্পানি তাদের দক্ষতা, তাদের খরচটা কিন্তু ওই কোম্পানির খরচও কিন্তু মিলিয়নস অফ ডলার্স। হ্যাঁ, না ওটা বোধহয় ইয়েতে নেয়, পার্সেন্টেজে নেয় বোধহয়। কিছুটা পার্সেন্টেজে নেয়, দুটোই। আপনার শুধু পার্সেন্টেজে কাজ করবে না। আচ্ছা, এখন তো সেই ব্রিফিং গুলা এখন হবে বাংলাদেশ ব্যাংকে সালাউদ্দিন সাহেবের কাছে আগামী মাস 3 মধ্যে।
তারপরে হয়তো ওই কোম্পানিগুলো নিয়োগ পাবে। আচ্ছা। আমি যেটা এটাতে হেল্প করছি কিছুটা এইসব কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করা, তাদেরকে ওইটুকুই। কিন্তু শেষ পর্যন্ত কাজটা সরকারি কাজ, এটা আমরা কেউ করবো না। এটা অনেক ডিফিকাল্ট কাজ এবং এটার জন্য আপনাকে ওই 3টা জিনিস যোগ করতে হবে। আমরা যেটা জানি, বাংলাদেশের অনেকেই জানে, ওই ইনফর্মাল প্রসেস গুলা কি আমরা সেটা জানি, কিন্তু ফরেন্সিক যেটা আপনার ডিটেল গুলা ধরা এবং আপনার ক্রস বর্ডার ট্রানজাকশন গুলা কিভাবে হয়েছে এবং বিভিন্ন জুরিসডিকশনে, ব্রিটিশ আইন, আমেরিকান আইন, দুবাই আইন, সিঙ্গাপুর আইন, পৃথক আইন, আপনি কোন জুরিসডিকশনে সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা করবেন সেটার জন্য আপনাকে আন্তর্জাতিক মানের লিগ্যাল ফর্ম দরকার। তাদের টিমটা গঠন করারই প্রক্রিয়া এখন চলছে, কিন্তু আমি যেটা আপনাকে আশ্বস্ত করতে চাই যে কাজ চলছে। থ্যাংক ইউ মুস্তাক ভাই, আমাদের আজকে খুবই আরো আলোচনাটা যদি আরো চালানো যেত। আমার ইচ্ছা ছিল যে গল্প করতাম আর কি আরো অনেক বিষয় নিয়ে, কারণ যতই কথা বলি আপনার সাথে অনেক নতুন কিছু শিখি। আপনাকে আজকের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এটা আরো 1 মাস আগের থেকে আমরা চেষ্টা করছিলাম যে আপনার সাথে কথা বলার জন্য। আমরা ভবিষ্যতে আবারও নানা বিষয় নিয়ে হয়তো কথা বলার, যদি আপনার সময় হয়, আমরা কথা বলার চেষ্টা করব। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কিছু কথা বলবেন কিনা, ফাইনাল ওয়ার্ডস? ফাইনাল ওয়ার্ড হচ্ছে, একটা দেশের যখন ক্রান্তি লগ্নের একটা সময় আসে, বড় রকমের পরিবর্তনের সুযোগ আসে, আমাদের ধৈর্য ধরে আমাদের ঐক্যটাকে এক রাখতে হবে। যতই আমাদের মধ্যে বিভেদ বা মূল্যায়নের পার্থক্য থাকে, আমাদেরকে বিভক্ত করাই হচ্ছে শত্রুর উদ্দেশ্য। এবং এই দায়িত্বটা কিন্তু সরকারেরও, যে কারণে আমি মনে করি সরকারের স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা, সবাই মন্তব্য নেওয়া, ঐক্যটাকে ধরে রাখা, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের মধ্যে এখন ভাগাভাগি শুরু হয়ে যায়, সব থেকে বড় লাভ এটার কার হবে? ওই পরাজিত শক্তি, যাদের হাতে এখনো টাকা আছে, যাদের হাতে এখনো অস্ত্র আছে, এখনো বৈদেশিক সমর্থন আছে, বিশেষ করে একটি দেশের, এবং যার সংগঠন চলে যায় নাই। আপনি ছাত্রলীগকে ব্যান করছেন, তো কি হচ্ছে? ছাত্রলীগ তো লোকগুলো তো যায় নাই। এবং আমার কথা হচ্ছে যে এই বাস্তব যেটা ক্ষমতার বিন্যাস, এটাকে আমাকে আঘাত দিতে হবে, এবং এটা আঘাত দেওয়াটা সহজ না। যেটা আমরা আলোচনা করলাম, এটা সময়ের ব্যাপার। ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে, চারিদিক থেকে কাজ করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। আমার এটাই অনুরোধ। আমি এই সরকারের কোনো অংশ না। আমি কোনোদিন আজ পর্যন্ত কিন্তু ইউনূস সাহেবকে আমি একবারও তার সঙ্গে আমার দেখা হয় নাই। আমি এই কোনো কারোর সঙ্গে জড়িত না। আমি ভাই একটা একাডেমিক, বাইরে থাকি, আমি দেশের জন্য কাজ করছি। এরকম অনেক লোক এখন দেশের জন্য কাজ করছে। এখন কার কি স্বার্থ